আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইনজীবীদের অনুষ্ঠান আইনজীবীদের সাথে খাওয়াতে। আজকের আলোচনার বিষয় আইন পেশার ভবিষ্যৎ। দর্শক, অনুষ্ঠানে আলোচনা করার জন্য চারজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে প্রথমে যুক্ত হওয়ার কথা ছিল জনাব অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্ট সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক, ঢাকা আইনজীবী সমিতি। তিনি পারিবারিক কারণে একটু সমস্যা থাকার কারণে আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হতে পারেন নাই, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার সাথে এরপরে রয়েছেন অতিথি জনাব মোস্তাফিজুর রহমান তালুকদার দীপু, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক, ঢাকা আইনজীবী সমিতি। এরপরে রয়েছেন অতিথি জনাব ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়া, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সদস্য, তাউদ উচ্ছেদ সাব কমিটি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এবং সর্বশেষ আমার সাথে যুক্ত হয়েছেন অতিথি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট কার্যকরী সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আপনাদের চারজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকের আইনজীবীদের সাতক্ষণ অনুষ্ঠানের মূল পরিকল্পনায় রয়েছেন অ্যাডভোকেট উজ্জ্বল মিয়া এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছি আমি কামরুল হাসান হীরা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং পিএইচডি গবেষক। দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত থাকুন, লাইক এবং কমেন্ট করে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা করি। অনুষ্ঠানের শুরুতে আমি চলে যাব আমাদের অতিথি জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আমরা সবাই। জনাব মোস্তাফিজুর রহমান দীপু, আপনি আমার প্রশ্নটা শুনতে পেরেছেন? না, আমি শুনতে পারিনি, সম্ভবত কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছিল। জি, এখন শুনতে পাচ্ছি, বলেন। জি, আপনাকে প্রশ্ন করেছি যে দীর্ঘ করোনাকালীন সময়ে আমাদের আদালত করা বন্ধ ছিল, আইনজীবীরা ঘরে বন্দী ছিল, তো হঠাৎ করে আদালত করা আবার সচল হলো। তো এই 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 আদালত করা সচল হওয়াতে আপনার ব্যক্তিগতভাবে আপনার অনুভূতিটা কি এবং আমরা ভবিষ্যতে আমরা কিভাবে চলতে পারি বা কিভাবে আমাদের ভবিষ্যৎ দিনগুলো কাটবে বা আমরা সামনের দিকে এগোবো, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি জনাব মোস্তাফিজুর রহমান দীপু, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আপনি সহ অ্যাডভোকেট উজ্জ্বল ভাই সহ এখানে অন্য দুই লার্নেড ফ্রেন্ড হুমায়ুন কবির এবং ফরহাদ আহমেদ ভুইয়া, সবাইকে ধন্যবাদ এবং স্পেশালি আপনাকে এবং উজ্জ্বল ভাইকে এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আসলে আমরা এই মুহূর্তে খুব পুরো পৃথিবীতেই একটি অন্যরকম আলাদা রকম সময় পার করতেছি। এটা কল্পনাও করিনি যে আমাদের এরকম একটা সময় যাবে। আজকে দীর্ঘদিন করোনার কারণে পুরো পৃথিবী অন্যরকম ভাবে চলছে। আমরা বাংলাদেশ এবং আপনার যে প্রসঙ্গ আইনজীবীরা, আমরা দীর্ঘদিন কোর্ট আঙ্গিনার আইন অঙ্গনের বাইরে ছিলাম সরকারি ঘোষণা অনুযায়ী। পরে ভার্চুয়ালি, দেন আবার সরকার এবং আইন মন্ত্রণালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা জজ কোর্টের এবং হাইকোর্টে অ্যাকচুয়ালি বা বাস্তবিক যে আগের যে কোর্ট, সেই কোর্ট শুরু হয়েছে। তো আমরা কষ্টের মধ্যে আছি। আমরা আমাদের আইন অঙ্গনের নেত্রী প্রিয় সাহারা আপাকে হারাইছি। এর মধ্যেই বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম স্যারকে হারাইলাম। এছাড়াও অসংখ্য প্রতিদিন, আজকে সাজওয়ার স্যার, প্রতিদিন আমরা আমাদের আইনজীবী নেতৃবৃন্দ
সিনিয়র বন্ধু বান্ধব যেভাবে হারাচ্ছি, সেই দিকে চিন্তা করলে পেশা, রাজনীতি, সামাজিকতা সবকিছুর পরে আমরা খুব কষ্টের মধ্যে আছি। এরপরেও এখন পৃথিবীর নিয়মে দেশকে সচল রাখার স্বার্থে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী মমতা মহিমা, জননেত্রী শেখ হাসিনা, তার আস্থা এবং বিশ্বাস থেকে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবকিছুতেই ধীরে ধীরে আবার সচল অবস্থায় নিয়ে এসেছে। সেই আঙ্গিকে আমরা আইনজীবীরা আইন অঙ্গনে ফিরে এসেছি, বিচার প্রার্থী মানুষের পাশে দাঁড়িয়েছি। সেই দিক থেকে আল্লাহ যা করেন সবই ভালোর জন্যই করেন। তো এই হচ্ছে আমাদের সর্বোপরি অবস্থা। আমাদের প্রতিনিয়তই কষ্টের সংবাদগুলো আমাদের কষ্ট দিচ্ছে, তারপরেও আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব মোস্তাফিজুর রহমান দীপু, আপনার সুন্দর মতামতের জন্য। আমরা এখন চলে যাব অতিথি জনাব ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়ার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জনাব ফরহাদ উদ্দিন ভুইয়া, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই যে আমাদের তরুণ আইনজীবীরা আইন আদালত করা একেবারে নতুন, তাদের জন্য অনেক কিছুই নতুন মনে হচ্ছে, তারা অনেক কিছু জানেন না, অনেক কিছু তারা শিখেন। তো আমাদের একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, পাশাপাশি করোনা পরিস্থিতি আমাদেরকে নতুন করে একটা রাস্তা তৈরি করে দিল যে আমাদের ভবিষ্যৎটা অনেকটা বাধা পেরিয়ে যেতে হবে, আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হব, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। তবে আপনার কাছে আমার প্রশ্ন যে আইন পেশায় আপনি কিভাবে আসলেন, আপনার আইন পেশার গল্পটা কিভাবে শুরু হলো, আর ব্যক্তিগতভাবে আপনি সাধারণ আইনজীবীদের বৃহৎ স্বার্থে যে কিছু কাজ করেছেন সেই কাজগুলো আমরা একটু শুনতে চাচ্ছি, একটু সংক্ষেপে আমাদেরকে বলবেন জনাব ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়া, প্লিজ। ধন্যবাদ আপনাকে এবং এই প্যানেলে যারা আছেন, বিশেষ করে আমাদের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত জনপ্রিয় সিনিয়র সহ সম্পাদক ছিলেন ঢাকা বার আইনজীবী সমিতির মুস্তাফিজুর রহমান তালুকদার দীপু ভাই, আর আছেন আমাদের বর্তমান বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সদস্য জনাব হুমায়ুন কবির। উনি অত্যন্ত জনপ্রিয়, বিশেষ করে আইনজীবীদের মাঝে টলেস্ট লয়ার হিসেবে পরিচিত এবং জলি মাইন্ডেড। সবাইকে ধন্যবাদ এবং অন্য যারা প্যানেলিস্ট আছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আইন পেশা আসার গল্পটা যদি আমি বলি, যে আমার আসলে অনেকে আছে, খুব অনেস্টলি বলি যে আইন পেশায় বাই চান্স আসে, যে অন্য কোনো রোড থেকে কিছু না হলে এদিকে চলে আসে। আর আমার বিষয়টা হচ্ছে বাই প্যাশন, অর্থাৎ ইচ্ছাটাই ছিল যে এদিকে যে ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল হওয়া, স্বাধীন স্বনির্ভর ডিগনিফাইড প্রফেশনাল হওয়া। জীবনে কোথাও কোনো চাকরির ইন্টারভিউ দেইনি, ইভেন কোনো ফর্ম তুলিনি। টোটাল মানে আই ওয়াজ ডিটারমাইন্ড এনাফ টু বি এ লয়ার। এটা হওয়ার জন্য যা করা দরকার সেভাবে আমি নিজেকে রেডি করেছি এবং চেষ্টা এখনো অব্যাহত আছে। তো গল্পটা আসলে এরকমই, ছোটবেলা থেকেই যারা আমাদের লিগ্যাল ফ্র্যাটার্নিটিতে যারা খুব ভালো লয়ার, যারা সিনিয়র অ্যাডভোকেট, যাদেরকে আমরা ডাবল স্টার অ্যাডভোকেট বলি, তাদেরকে আমি আগে থেকেই তাদের অটোবায়োগ্রাফি বা এগুলো একটু একটু পড়তাম, যাতে আসলে তখন থেকে নিজে ফিল করতাম যে আসলে ওনাদের ফুটপ্রিন্টটা একটু ফলো করার চেষ্টা করতাম। আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টে বা ঢাকা বারে বা অন্যান্য বারে অনেক লিজেন্ডারি লয়ার আছে, আমরা আসলে ওনাদেরকে যখন হারিয়ে ফেলবো তখন আমরা বুঝতে পারি বা ওনাদেরকে হারালে বুঝতে পারি যে আসলে ওনারা কতটুকু স্টেক হোল্ডার ছিল আমাদের আইন অঙ্গনের জন্য। তো ওনাদের কাছ থেকে শিখার অনেক কিছু আছে, সিনিয়র যারা আছেন। তো ওইটা একটা অনুপ্রেরণা যোগাতো যে এই যে লানেট
যারা সিনিয়র আছেন বা স্টেক হোল্ডার আছেন আমাদের লিগ্যাল ফ্র্যাটার্নিটিতে, তো তারা যেই পথে আগাচ্ছেন, সম্মান, ডিগনিটি, অর্থ সব দিকেই তো তারা একেবারে পলিশ এবং ওয়েল স্টাবলিশড এবং ওয়েল স্ট্যান্ডার্ডে পৌঁছে গিয়েছেন। তো এটা সবসময় নাড়া দিত এবং সেটা এক ধরনের ইন্সপিরেশন। আরেকটা হচ্ছে কি, আইনজীবী হলে একদম ভেরি ক্লোজলি কিন্তু আপনার কাজ করার সুযোগ থাকে মানবতার জন্য, মানুষের জন্য, এবং জাস্টিস এবং ইকুইটি এস্টাবলিশ করার জন্য। সেটার আমি মনে করি যে সেটার অংশ হিসেবেই কিছু কাজ আসলে করার চেষ্টা করছি। অনেক কাজ বাকি আছে, অনেকগুলা প্ল্যানিং এ আছে। আল্লাহ যদি নেক হায়াত দেয় তাহলে হয়তো আস্তে আস্তে করবো এগুলা, আমাদের বিজ্ঞ বন্ধুদের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, ইকুইটি নিশ্চিত করার জন্য অনেকগুলা কাজ করার পরিকল্পনা আছে। উল্লেখযোগ্য যে কাজগুলা করেছি ভেরি রিসেন্টলি এবং ইন লাস্ট কাপল অফ ইয়ার্স, এগুলো আমি বলতে চাই সংক্ষেপে। ধরুন আইনজীবীদের ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের বিজ্ঞ বন্ধুদের এবং আমিও যেহেতু আইন পেশায় আছি, তাহলে সেটা আমার কল্যাণও বলতে পারি, সবার জন্যই সামগ্রিক অর্থে। তো এখানে আমি দেখা যাচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাটর্নি সার্ভিসেস কমিশন বা আপনার ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস কমিশন স্টাবলিশমেন্টের জন্য আহ, সরকারকে সরকার যেন প্রতিষ্ঠা করে এরকম একটা স্বাধীন জুডিশিয়াল কমিশন, সার্ভিস কমিশনের মতো, সেইটার নির্দেশনা চেয়ে কিন্তু আদালতে আমি রিট পিটিশন দায়ের করেছিলাম। আদালত কিন্তু এর এটা করার জন্য আদেশ দিয়েছেন। এটা আদালতে রুল পেন্ডিং আছে। পাশাপাশি আপনি নিশ্চয়ই জানেন যে সারা বাংলাদেশে এখন যে মোরাল ডিফেলকেশন হচ্ছে, নৈতিক অবক্ষয় দেখা যাচ্ছে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশন গুলাতে। তো সেইটা আমি লক্ষ্য করেছি এবং আমি উপলব্ধি করতে পেরেছি যে আসলে কোন জায়গাতে আমাদের সমস্যাটা। তো আমাদের নৈতিক দায়বদ্ধতা এবং কনস্টিটিউশনাল যে রাইট আছে সেটাকে ইনভোক করার জন্য আমি রিট পিটিশন কিন্তু দায়ের করেছি সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা আপনার সাইকোলজিস্ট নিয়োগের জন্য বা আপনার কাউন্সিলর নিয়োগের জন্য নির্দেশনা আছে। সেটা অর্ডার হয়েছে এবং সেটা রোল পেন্ডিং আছে এবং সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় সেই ব্যাপারে পজিটিভ পদক্ষেপ নিচ্ছে। সেটা আমাদের কাছে সেই ধরনের খবর আমরা পেয়েছি। তো এটা কিন্তু একেবারে স্কুল গোয়িং স্টুডেন্ট অর্থাৎ প্রাইমারি লেভেল থেকে টার্সিয়ারি লেভেল পর্যন্ত, হ্যাঁ, ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সিলর নিয়োগের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের একটা বিষয় আমি চেয়েছি, যাতে গোড়া থেকে আমাদের আসলে নৈতিক ডেভেলপমেন্ট হয়। আমরা যদি আসলে গোড়া দিয়ে গাছ কেটে উপর দিয়ে পানি ডালি তাহলে বিষয়টা কিন্তু আমরা ভালো কিছু আশা করতে পারবো না। আমাদের নৈতিক শিক্ষার প্রয়োজন আছে, সেই বিষয়টা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছিলাম। আদালত সন্তুষ্ট হয়ে কিন্তু অর্ডার পাস করেছেন। এছাড়াও আপনি নিশ্চয়ই জানেন যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং আপনার অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিয়োগের ক্ষেত্রে যে আমাদের সুস্পষ্ট আইন আছে, ল অফিসার্স অ্যাপয়েন্টমেন্ট যে ওজা আছে, সেই ওজারের স্পেসিফিক যে একেবারে সুস্পষ্ট আইন ভায়োলেট করে যে সমস্ত ল অফিসারদেরকে নিয়োগ করা হয়েছিল, সেই নিয়োগের গ্যাজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছি। সেটারও কিন্তু অর্ডার মাননীয় আদালত দিয়েছেন এবং সেটার কমপ্লায়েন্স দেওয়ার জন্য পেন্ডিং আছে গভর্নমেন্ট। এছাড়া আপনি জানেন যে আরো অনেকগুলা কাজ করেছি। আপনি টাউট আরেকটা একেবারে সিগনিফিকেন্ট যে বিষয়, সারা বাংলাদেশের প্রতিটি আদালত থেকে এবং প্রতিটি আইনজীবী সমিতি থেকে টাউট, ব্রোকার, মিডলম্যান এবং আইনজীবী সহকারী নয় এমন ব্যক্তি অথবা মুহুরি নয় এমন ব্যক্তি প্রিটেন্ডিং টু বি এ লয়ার, অর্থাৎ আইনজীবী হওয়ার ভান করে যারা লিটিগেন্ট পিপল বা বিচার প্রার্থীদের নিকট থেকে মামলা সংগ্রহ করছে অথবা মামলায় জিতিয়ে দেওয়ার নাম করে এদের কাছ থেকে কারি কারি টাকা হাতিয়ে নিচ্ছে, প্রতারণা করছে, এই ধরনের যে একটা সংস্কৃতি চলছে আমাদের আইন অঙ্গনে লিগ্যাল ফ্র্যাটার্নিটিতে টপ টু বটম, সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে একেবারে আমাদের লোয়ার জুডিশিয়ারি পর্যন্ত, সেই বিষয়টা আমি উপলব্ধি করতে পেরেছি। এখানে প্যানেলিস্ট যারা আছেন সবাই নিশ্চয়ই এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন। তো সেইটাকে সামনে রেখে, মাথায় রেখে আমি একটা রিট পিটিশন দায়ের করেছি মহামান্য হাইকোর্ট ডিভিশনে। বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড
প্রফেশনাল যে ওটা যেটা আছে বার কাউন্সিল ওটা 1972 এর আর্টিকেল 41টাকে আমি স্ট্রিক্টলি ইনফোর্স করার জন্য একটা ডিরেকশন চেয়েছি, এবং সাথে সাথে রুল তো আদালত সেটা শুনে রুলও দিয়েছেন, ডিরেকশনও দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে আর্টিকেল 41-এ কি আছে? আর্টিকেল 41-এ বলা আছে যে যদি কোনো ব্যক্তি বাংলাদেশ ভুইয়া, আপনাকে ধন্যবাদ। আমরা এই বিষয়ে আসবো, আমরা একটু চলে যাব আমাদের অতিথি জনাব হুমায়ুন কবিরের কাছে, আপনার কাছে আমরা ফিরবো। জি ধন্যবাদ জনাব ফরাজউদ্দিন ভুইয়া। আসসালামু আলাইকুম জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো জনাব হুমায়ুন কবির, আপনি আইনজীবী না হলে কি হতেন আমরা একটু জানতে চাচ্ছি। আর এই আইন পেশায় আসার শুরুটা আপনার কেমন ছিল, কতটা সুখকর ছিল, এই বিষয়টা আমাদের সাথে একটু শেয়ার করবেন। আপনার সিনিয়র সম্পর্কে দুটা লাইন শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির, প্লিজ। আমি প্রথমে আইনজীবী সাতকাহনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমার শ্রদ্ধেয় লার্নেড ব্রাদার কামরুল হাসান ভাইকে ধন্যবাদ, এবং আজকের যে আইনজীবী সাতকাহনে উপস্থিত আমার বড় ভাই আইন অঙ্গনের অভিভাবক মুস্তাফিজুর রহমান তালুকদার দীপু ভাই এবং আমার ফরাদউদ্দিন ভাই, আমরা একসাথে উপস্থিত কমিটিতে আছি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে। তাদের সাথে আমি এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আর যারা আইনজীবী সাতকাহনে উপস্থিত শ্রোতা এবং বর্তমান দর্শক সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই করোনা মহামারীতে দোয়া করি আপনারা সবাই সুস্থ এবং স্বাভাবিক থাকেন, এই আশা দিয়ে আমি বলতে চাই, আইনজীবী না হলে আমি কি হতাম এটা এখন বলতে পারবো না। আমি আইন পেশাটা শুরু বা ভালোবেসে আমার এই পেশায় আসা। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন, 2বার বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য ছিলেন। পারিবারিক সূত্র ধরেই মনে হয়েছে যে আইন পেশায় আসলে আমি আরো সামনের দিকে অগ্রসর হতে পারবো। সেই ভালোবাসা তাড়না থেকেই আমার আইন পেশায় আসা। আইন পেশায় আসার পরবর্তীতে আমি আমার শ্রদ্ধেয় সিনিয়র এস এম আবুল হোসেন এবং আমার জজ কোর্টে ছিলেন মিজান মোল্লা স্যার, এরপরও সৈয়দ রেজাউর রহমান স্যার, আরো অনেক সিনিয়র ছিলেন। তাদের সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হয়, কিন্তু কিছু কথা না বললে নয়। আমি সিনিয়রদের কাছ থেকে যে নৈতিকতা শিক্ষা পেয়েছি, যে তা কোনোভাবে কোনো আইনজীবী যেন যেভাবে চলাচল করলে ভালো হয়, আইনজীবী তার মক্কেল এবং ক্লায়েন্টের সাথে কখনো মিথ্যা কথা বলবে না, কোনো অর্ডার হয় নাই, কোনো অ্যাডভান্স কথা বলা যাবে না, কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া যাবে না, এমন কথাই আমার সিনিয়রদের কাছ থেকে শুনেছি এবং আজীবন আমরা সেই জিনিসগুলো ফলো করতে চাই। এই হলো আমি বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। জি ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়ুন কবির আপনার সুন্দর মতামতের জন্য, এবং আপনার স্বপ্নের কথা আমাদের সাথে শেয়ার করলেন। আপনার সিনিয়রদের উপদেশ আদেশ বা ভালোবাসা আপনি এখনো বহন করছেন, এটার জন্য আপনাকে সুস্বাগতম জানাচ্ছি। আমি আশা করি যে এটা আমরা সবাই পালন করব, আমাদের ভিতরে এটা লালন করব। আমরা একটু চলে যাব অতিথি জনাব মোস্তাফিজুর রহমান দীপু। আসসালামু আলাইকুম, আপনার কাছে আমরা একটু সংক্ষেপে জানতে চাইবো যে আপনার আইন পেশায় আসার গল্পটা কি আমাদের দুজন অতিথির মতো নাকি একটু আলাদা, একটু শুনতে চাচ্ছি জনাব মোস্তাফিজুর রহমান দীপু, প্লিজ। জনাব দীপু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান দীপু, আপনি শুনতে পাচ্ছেন?
এখন শুনতে পাচ্ছি। জি, আপনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনার আইন পেশার আসার গল্পটা কি আমাদের বাকি দুজন অতিথির মতো নাকি একটু আলাদা, আমরা একটু শুনতে চাচ্ছি প্লিজ। এটা আসলে আমি, আমার বড় ভাই আইনজীবী ছিলেন, আমার বড় ভাই মারা গেছেন। জামালপুর জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘদিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলেন, জামালপুর জেলা বারের বেশ কয়েকবার সভাপতি ছিলেন বার অ্যাসোসিয়েশনের। তো ওই জন্মের পর থেকেই মানে যখন থেকে বুঝতে শিখছি তখন থেকেই ওই বড় ভাইকে ফলো করতাম। উনার উকালতি, উনার রাজনীতি, এই দুটাকেই চোখের সামনে বেশি বেশি দেখতাম এবং ওই দিকেই আমার নজর বা সবকিছু উনার দিকে চলে যাইতো। ও থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি রাজনীতি করব, আইনজীবী হব। আর ওই যখন 5, 6, 4-এ পড়ি তখন থেকেই ওই পেপারে খুঁজতে থাকতাম কখন সৈয়দ রেজাউর রহমান স্যারের নাম পাবো, কখন ডক্টর কামাল হোসেন বা মানে যারা আইন অঙ্গনের দিকপাল, সাহারা খাতুন, সাহারা আপা, আবদুল্লাহ আবু স্যার, মানে তখন থেকেই আমার টার্গেটটা ছিল আসলে ওই দিকে। যে কারণে মূলত অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার মরহুম আমার বড় ভাই, উনাকে 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 দেখে আমার এই আইন অঙ্গনে, উনাকে করেই আমার আইন অঙ্গনে আসা। আর সৈয়দ রেজাউর রহমান স্যার আমার সিনিয়র, উনার সাথে আমাদের পারিবারিক বন্ধন অনেক আগে থেকে, ছোটকাল থেকেই ঢাকা ভিত্তিক বা আইনজীবীদের নেতা মানে দেখতে কেমন, তাদের কথা কেমন, তাদের নেতৃত্ব কেমন, এটা ওই সৈয়দ রেজাউর রহমান স্যারকে কাছ থেকে দেখার সুযোগ হতো বা দেখার ইচ্ছা হতো। এই সব কিছু মিলেই ছোটকাল থেকেই অ্যাকচুয়ালি আমার আইনজীবী হওয়ার একটা ইচ্ছা, বা ওখান থেকে আমার এইটা সৃষ্টি হয়েছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব মোস্তাফিজুর রহমান দীপু। আপনার কাছে আরেকটা সম্পূরক প্রশ্ন করতে চাই, যেটা আমরা জানি যে আমাদের বর্তমানে দেশের অবস্থা মোটামুটি যে অবস্থায় আছে, আমরা অতিমাত্রায় রাজনীতির উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি। তো তরুণ আইনজীবী হিসেবে আমাদের আইন পেশার পাশাপাশি রাজনীতির উপর নির্ভর করাটা বা রাজনীতি আইন পেশার জন্য কতটা গুরুত্ব বহন করে, এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? আমরা একটু শুনতে চাচ্ছি জনাব মোস্তাফিজুর রহমান দীপু প্লিজ। আমার সিনিয়র সৈয়দ রেজাউর রহমান স্যার, একদম আমি যখন আর্টিকেল হিসেবে তার সাথে জয়েন করেছি, এটা আমার সৌভাগ্য, তার কাছে আসতে পেরেছিলাম পারিবারিক বন্ধনে। ওই শুরু থেকেই একটা বিষয়ে উনি আমাদেরকে সবসময় বলে আসছেন, এখন পর্যন্ত বলে যাচ্ছেন, সেটা হচ্ছে যে ভালো আইনজীবী আগে হতে হবে। বিচার প্রার্থী শুধু নিজের পেশার না, বিচার প্রার্থী মানুষের উপকারে আসতে হবে আর ভালো আইনজীবী হতে হবে। এর পাশাপাশি আইনজীবীদের রাজনীতি, বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে, যতটুকু সক্রিয় হওয়া যায় সেটা হতে হবে। তবে আগে ভালো আইনজীবী, তার সাথে রাজনীতি। তো আমিও মনে করি যে আমাদের সবার, আমাদের পরে যারা আসছেন, আমাদের সিনিয়রদের থেকে আমরা যা শিখতেছি এবং শিখছি, বা অতটুকু পারিনি শিখতে, তো চেষ্টা করি এখনো শেখার জন্য। তো আমাদের পড়াশোনা এবং ভালো আইনজীবী সিনিয়র যারা, তাদেরকে ফলো করে ভালো আইনজীবী হওয়ার ইচ্ছাটা আগে হওয়া উচিত। দ্বিতীয়ত, শুধু প্রফেশন না, বিচার প্রার্থী মানুষের উপকারে আসতে হবে। এবং জননেত্রী শেখ হাসিনা, আমাদের শ্রদ্ধেয় নেত্রী মমতা মহিমা দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটার সাথে শরিক হওয়ার জন্য, ওই উন্নয়নকে আগানোর জন্য নিজেকে আগাইতে হবে। আর নিজেকে আগানোর জন্য তাহলে পড়াশোনা করতে হবে, ভালো আইনজীবী হতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। আমার দৃষ্টিভঙ্গি মনে হয় আমার নিজের এবং আমার জেনারেশন, আমার ছোট যারা, তাদের সহ আমাদের দৃষ্টিভঙ্গি এরকম হওয়া উচিত যে দেশকে আগানোর জন্য বিচার প্রার্থী মানুষের পাশে দাঁড়াইতে হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য জননেত্রী শেখ হাসিনা যেভাবে পদক্ষেপ নিচ্ছেন, যেভাবে এগিয়ে নিচ্ছেন, সেটার সাথে নিজেকে যোগ্য কর্মী হিসেবে স্থাপন করার জন্য হলেও নিজেকে
ভালোভাবে গড়তে হবে, আর সে নিজেকে ভালোভাবে গড়ার জন্য ভালো আইনজীবী হতে হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব মোস্তাফিজুর রহমান তালুকদার দীপু, আপনার সুন্দর মতামতের জন্য। আমরা চলে যাব অতিথি জনাব ফরাদউদ্দিন আহমেদ ভুইয়ার কাছে। জনাব ফরাদউদ্দিন আহমেদ ভুইয়া, আপনি এই বিরতির আগে আপনার সাথে কথা বলার লাস্ট প্রসঙ্গ ছিল ধারা 41, সেটা হচ্ছে বাংলাদেশ, যেটা হচ্ছে আমাদের, যেটা হচ্ছে বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, আর্টিকেল সেকশন 41। তো সেখানটায় আপনি বলতে চাইছিলেন যে এই 41 ধারায় কি বলা আছে, আমরা একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। পাশাপাশি আমরা জানি যে আপনি বাংলাদেশের মহামান্য সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশনের জন্য বার কাউন্সিলের কাছে আপনি নিবেদন পত্র সাবমিট করেছিলেন, সেটার আলোকে আপনি রিড করেছেন। তো শুনানি আনতে মহামান্য সুপ্রিম কোর্ট যে একটা ডাইরেকশন দিচ্ছে সেটা সম্পর্কে একটু জানতে চাই, খুব সংক্ষেপে আমাদেরকে বলবেন জনাব ফরাদউদ্দিন আহমেদ ভুইয়া, প্লিজ। মনোযোগ দিয়ে শুনছিলাম আমাদের বিজ্ঞ বন্ধু জনাব মুস্তাফিজুর রহমান তালুকদার খুব গুরুত্বপূর্ণ কথা বলছিল। ওনার এই যে আপনি যে একটা প্রশ্ন করেছিলেন যে আসলে পলিটিক্স কতটুকু প্রায়োরিটি দেওয়া প্রয়োজন নাকি আসলে প্রফেশনাল ইনভলভমেন্ট প্রয়োজন, ওনার কথাটা গুরুত্বপূর্ণ ছিল। হাউএভার আমি আমার প্রসঙ্গে চলে যাচ্ছি। বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট ডিভিশনে আমি যে রিট পিটিশনটা দায়ের করেছিলাম, তো আমার প্রেয়ারটা ছিল যে আপনার টু এনফোর্স স্ট্রিক্টলি আর্টিকেল 41 অফ দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল ওজা 1972। এখন এর আগেই একটু বলে নেই তাহলে সুবিধা হবে। ওখানে কি আছে? ওখানে সুস্পষ্ট আছে যে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক সনদপ্রাপ্ত নন বা এনরোল নন এমন কোনো ব্যক্তি যদি আইন পেশায় নিয়োজিত থাকে বা আইনের সাথে সংশ্লিষ্ট যে কোনো কাজে নিয়োজিত থেকে লিটিগেন্ট পিপলদের কাছ থেকে যদি আপনার ব্রিফ সংগ্রহ করে বা অন্য কোনো কাজের সাথে সংশ্লিষ্ট থাকে, তাহলে তাদেরকে 6 মাসের সাজা দেওয়ার বিধান আছে আর্টিকেল 41-এ। তো এটা কিন্তু আছে আমাদের বার কাউন্সিল ওর্ডারে, কিন্তু এটার স্ট্রিক্ট এনফোর্সমেন্ট আমরা লক্ষ্য করিনি। কিছু কিছু বার কিন্তু এটা করেছে তো নিজেদের দায়িত্বে, কিন্তু বার কাউন্সিল হচ্ছে আমাদের আসলে সুপারভাইজিং অথরিটি, একেবারেই বার অ্যাসোসিয়েশন গুলাকে কন্ট্রোলিং অথরিটি, সুতরাং ওনারা এটা এনফোর্স করার ক্ষমতা রাখেন। তো সেই হিসাবে এনফোর্স যেন করে স্ট্রিক্টলি সারা বাংলাদেশের 64টা বার, জেলা বার এবং চৌকি বার বা অন্যান্য যে বারগুলো আছে সব সহ আমরা যতদূর জানি 84টার মতো বার আছে, ছোট বড় সব মিলিয়ে সুপ্রিম কোর্ট সহ। তো সবগুলা বারে যেন যেন আসলে বার কাউন্সিল একটা কন্ট্রোলিং এর মাঝে নিয়ে আসে এই আর্টিকেল 41 এর এই বিষয়টা এনফোর্স করার জন্য। আদালতের অর্ডারটা কি ছিল? আদালত রুল ইস্যু করেছেন যে সারা বাংলাদেশের প্রতিটি বার অ্যাসোসিয়েশন এবং আইন অঙ্গন থেকে কেন টাউট, দালাল, ব্রোকার, মিডলম্যান, মধ্যস্বত্বভোগী যারা আইনজীবী নন কিন্তু আইনজীবীর বলে তারা নিজেদেরকে প্রিটেন্ড করে, ভান করে, অথবা আইনজীবী সহকারী নন প্রকৃতপক্ষে তবুও মামলা রিসিভ করে, অথবা আইনজীবী সহকারী হয়েও মামলা রিসিভ করে, অথবা মুহুরি নন তবু মুহুরির ভূমিকা অবতীর্ণ হন, অথবা মুহুরি হয়েও মামলা রিসিভ করে, এই সমস্ত বিষয়গুলো যেন না করতে পারে এই জন্য রুল ইস্যু করেছেন এবং বার কাউন্সিলের চেয়ারম্যান এবং সেক্রেটারিকে ডিরেকশন দিয়েছেন যে আর্টিকেল 41টাকে এনফোর্স করার জন্য এবং সারা বাংলাদেশের প্রতিটি বার অ্যাসোসিয়েশন এবং আইন অঙ্গন থেকে এই সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আসলে উচ্ছেদ করার জন্য, রোট আউট করার জন্য, ওয়াশ অ্যাওয়ে করে দেওয়ার জন্য একটা ডিরেকশন দিয়েছেন উইদিন 60 ডেজ, 60 দিনের মধ্যে, অর্ডার পাওয়ার 60 দিনের মধ্যে ওনারা এটা কার্যকরী পদক্ষেপ নিবে এবং কমপ্লায়েন্স আকারে আদালতে জমা দিবে, এই আদেশটাই ছিল। তার প্রেক্ষিতে আমরা দেখেছি ভেরি রিসেন্টলি, মানে 24 তারিখ, সেপ্টেম্বরের 24 তারিখ, বাংলাদেশ বার কাউন্সিল এই মহামান্য হাইকোর্ট ডিভিশনের অর্ডারের কমপ্লায়েন্স অনুসারে
মানে এটারই একটা আসলে পার্ট পারফরমেন্স অফ দ্য অর্ডার বলতে পারি, যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটা চিঠি দিয়েছে এবং অন্য যে 64টা জেলার বার আছেন বা সংশ্লিষ্ট যে বারগুলো আছেন, বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে অ্যাড্রেস করে বার কাউন্সিল এই রিট পিটিশনের অর্ডারের একটা কপি দিয়েছেন এবং তারা একটা নির্দেশনা দিয়েছেন যে প্রতিটি আদালত অঙ্গন এবং বার অ্যাসোসিয়েশন থেকে বা আইনজীবী সমিতি অঙ্গন থেকে টাউট, দালাল, ব্রোকার, মিডলম্যান বা সংশ্লিষ্ট যারা এই আওতায় পড়েন, আইনজীবী নন এমন ব্যক্তি যারা আসলে বিচার প্রার্থীদের কাছ থেকে মামলা রিসিভ করেন অথবা তাদের সাথে প্রতারণা করেন, তাদেরকে যেন উচ্ছেদ করা হয়। এই জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশনের অর্ডার অনুসারে কিন্তু একটা চিঠি দিয়েছেন, সেটা আমি দেখেছি এবং সেটা সুপ্রিম কোর্ট বারেও এসেছে, আমি সেই কপিটাও দেখেছি আর কি। এই হচ্ছে বিষয় আপডেট। পরবর্তীতে আমার করণীয় হচ্ছে আমি একটা সাপ্লিমেন্টারি অ্যাপ্লিকেশন দিব ওয়েদার মানে বাংলাদেশের প্রত্যেকটা বার অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এই চিঠির প্রেক্ষিতে কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছে কিনা অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য একটা ডাইরেকশন চাবো আমি আবার। তা আসলে যে চিঠি দিয়েছে বার কাউন্সিল, ওনারা আসলে কার্যকর কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, ওনারা কোনো কমিটি গঠন করেছে কিনা, এবং সেখানে আমার আরেকটা চাওয়া থাকবে যে টাউটদের কেউ শনাক্ত করতে পারলে তাদের ছবি সহ ওখানে একটা, যেমন আমরা যেরকম আপনার স্পটেড ক্রিমিনালদেরকে থানায় যেরকম ছবি টানিয়ে রাখা হয়, তদ্রুপ প্রত্যেকটা বারে যদি এরকম একটা ব্যবস্থা থাকে, অচিরেই আশা করা যায় এগুলা রুট আউট হবে। সদিচ্ছার প্রয়োজন, এবং যেহেতু আদালতের অর্ডার আছে এখন আর কোনো দলীয় বিভাজন থাকবে না যে এই কমিটি করতেছে ওই কমিটি করবে না, ওরা সমীচীন হবে না বলে আমি মনে করি। যেহেতু মহামান্য হাইকোর্টের অর্ডার আছে তাহলে সেইটা ইমপ্লিমেন্ট করাই হবে এখন আইনজীবী সমিতির সম্মানিত নেতৃবৃন্দের একটা গুরু দায়িত্ব আর কি, আমি যতদূর মনে করি। আমি আমার দিক থেকে ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এটা যেহেতু কন্টিনিউয়াস ম্যান্ডামাস, আমি কন্টিনিউয়াস যখন কোনো রকম এটার সাথে রেলিভেন্ট কোনো বিষয় যখন উত্থাপিত হবে তখন আমি আমার অ্যাপ্লিকেশন দিব, সেটা মুভ করব, দেন আদালতের সামনে নিয়ে আসবো, এটা চলতে থাকবে। অর্থাৎ আমার কমিটমেন্ট হচ্ছে আইন অঙ্গনে, এক মিনিট, আমার কমিটমেন্ট হচ্ছে আইন অঙ্গনে যারা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করবে, মেধাবী প্রকৃত পক্ষেই যারা আইন পেশাকে অলংকৃত করতে চায় এসে, তারাই আইন পেশায় আসলে থাকবে। আর টাউট, বাটপার, ব্রোকার এদেরকে আমরা ব্রুমিং করবো, একে ঝাড়ু দিয়ে এখান থেকে সরিয়ে ফেলবো। অর্থাৎ শুনতে খারাপ লাগলেও এখান থেকে আমরা এদেরকে ওয়াশ এওয়ে করব, ধুয়ে মুছে পরিষ্কার করব। এটা আমার একা পক্ষে সম্ভব না, সারা বাংলাদেশের প্রত্যেকটা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং দলীয় কোনো দৃষ্টিভঙ্গি থাকা যাবে না, আমরা আইনজীবী সবাই এক, এটা চিন্তা করতে হবে। এই 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 দুষ্কৃতিকারীদেরকে সরাতে হবে, না হলে আমাদের আইন পেশার ডিগনিটি, মর্যাদা, আমাদের যে সম্মান, ভবিষ্যৎ নষ্ট হবে। অনেক ইয়াং লার্নেড ফ্রেন্ডরা আসছেন, এসে কিন্তু ওনারা হাবুডুবু খাচ্ছেন এইরকম একটা হজবরল অবস্থা দেখে। এটা একটা ডিসিপ্লিনড একটা পজিশনে নিয়ে আসতে হবে, তাহলে তো আমরা নিজেরাই বলে বেড়াই আমরা ডিগনিফাইড, কিন্তু দেখা যাচ্ছে যে একজন বিজ্ঞ আইনজীবীর চেয়েও বেশি মামলা রিসিভ করে কোনো কোনো ক্ষেত্রে টাউটরা এবং বিচার প্রার্থীদেরকে হয়রানি করছে। নামদারি মুহুরিরা, নামদারি ক্লার্করা কেন করবে সেটা? আমরা অবশ্যই সেটা প্রশ্রয় দেব না, প্রতিহত করব শক্ত হাতে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এবং সম্মানিত সম্পাদকের নেতৃত্বে এবং আমাদের যে ভাইস প্রেসিডেন্ট আব্দুল জব্বার ভুইয়া আছেন, উনি আমাদের টাউট হচ্ছে সাব কমিটির কনভেনর, এবং আমরা 10 জন সদস্য আছি। খুব আমরা অ্যাক্টিভলি ড্রাইভ দিচ্ছি এবং যাদেরকে আমরা ধরতে পারছি কোনো রেকমেন্ডেশন আমরা শুনছি না। আমাদের যে কনভেনর স্যার আছেন কোনো রেকমেন্ডেশন শুনছেন না, একেবারে যথাযথ প্রমাণ পাইলে আমরা এফআইআর করে আমরা শাহবাগ থানায় প্রডিউস করে দিই। এটি হচ্ছে আমাদের ড্রাইভ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অলরেডি শুরু করে দিয়েছে সেটা। আপনার কাছে আসবো, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার এই মহৎ উদ্যোগ সফল হোক, আমরা আপনার সাথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের আদালত অঙ্গন একটা ভালো একটা পর্যায়ে চলে যাক। আমাদের যারা তরুণ আইনজীবী আছে তারা মামলা নিয়ে সে মামলা শিখুক, সে মামলা শিখে সে আইন শিখুক, আইনের ধারা শিখুক, আইনের প্রসিডিং শিখুক, যাতে তার নিজের মধ্যে এক ধরনের শান হয় বা শানিত করে তার নিজের মেধাকে, তার প্র্যাকটিসকে। আমরা একটু চলে যাবো আমাদের অতিথি জনাব মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে। জনাব হুমায়ুন কবির, আমাদের অতিথি জনাব ফরাদউদ্দিন ভুইয়া অলরেডি অনেক কিছুই মেনশন করেছেন যে আদালত অঙ্গনে অনেক টাউট আছে, দালাল আছে,
এবং বা সুপ্রিম কোর্টের বার সমিতির সদস্য নন, বা ঢাকা আইনজীবী সমিতির সদস্য নন, বা বাংলাদেশের কোনো বারের সদস্য নন, তারাই হচ্ছে আইনজীবীদের থেকে মামলা বেশি পাচ্ছেন। তারাই হচ্ছে আইনজীবীদের থেকে বেশি গরম দেখাচ্ছেন বেসিক্যালি ক্লায়েন্টদের সাথে। তো একজন ক্লায়েন্টের সাথে একজন আইনজীবীর যে ভালো সম্পর্ক, সেটা আপনি আগে উল্লেখ করেছেন, একটা ভালো সম্পর্ক থাকা উচিত। এই মিডল ম্যান বা দালাল বা টাউট, এরা হচ্ছে আইনজীবী এবং টাউট মানে আমাদের যে মক্কেল আছেন বা ক্লায়েন্ট আছেন তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে দেন না। তারা মিডল ম্যানের অবস্থায় থেকে হয় যখন কথা বলে হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাথে, তখন লয়ারের দোষ তারা উপস্থাপন করে, আবার যখন লয়ারের কাছে আসে তখন ক্লায়েন্টের নানা ধরনের সমস্যা উপস্থাপন করে। তো লয়ার এবং ক্লায়েন্ট দুজনই আলটিমেটলি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই আইন পেশায় থেকে। তো আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে টাউট দালাল দৌরাত্ম, গ্যারান্টি দিয়ে রিলিফ, যেটা আপনি আগে মেনশন করেছেন, কোর্ট স্টাফদের হয়রানি ইত্যাদি বিষয়গুলো আমাদের বিশেষ করে নতুন তরুণ এবং নবীন আইনজীবীদের জন্য বেশি সমস্যা হচ্ছে। তো এই যে আমরা মনে করি যে এটা আমাদের ভবিষ্যতের জন্য একটা হুমকি স্বরূপ। এই হুমকি থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বর্তমান কমিটির সদস্য হিসেবে আপনি যে তাউট দালাল উচ্ছেদ কমিটির সদস্য আছেন, এই কমিটির ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার কাছে একটু শুনতে চাচ্ছি জনাব হুমায়ুন আহমেদ, হুমায়ুন কবির, প্লিজ। ধন্যবাদ। আমাদের সম্মানিত প্রেসিডেন্ট এম আমিনুদ্দিন স্যার এবং সম্মানিত সেক্রেটারি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সাহেবের নেতৃত্বে আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে আমাদের যে বর্তমান কমিটি টাউট দালাল উচ্ছেদের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে, এবং এই পরিপ্রেক্ষিতে আমরা যখন সমিতিতে অফিসে এর ভিতরে অনেক অনেক এই টাইপের অনেক অনেক কেস সলভ করছি। এর ভিতরে আমি দুই একটা গল্প বলি। একজন ক্লার্ক, তিনি হলো একটা ইয়াবা মামলা রিসিভ করছে। তিনি নিজে আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে এসে পরিবারের সামনে তার এক মক্কেল আত্মীয় 4-5 জনের সাথে তিনি বলতেছে যে আমি অ্যাডভোকেট। এনাকে ধরে নিয়ে আসার পরে আমরা সমিতি থেকে তাকে আজীবনের জন্য সাসপেন্ড করছি এবং তিনি আর এই আইন অঙ্গনে আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অঙ্গনে আর থাকবে না। এর ভিতরে একজন টাঙ্গাইল থেকে 75 বয়সে এক বৃদ্ধ লোক, তিনি একটা ধর্ষণের চেষ্টা মামলা আসামি। পরবর্তীতে আসামি পরবর্তীতে খালাস পেয়ে এলে চার্জশিটে তাকে এফআরটি হয়ে গেছিল, চার্জশিটে নট সেন্টার করছে। কিন্তু এই লোককে তিনি জীবনে প্রথমবার বাংলাদেশ ঢাকায় আসছে, তা আবার বাংলাদেশ সুপ্রিম কোর্টে আসছে। সেখানে এসে তিনি এখানে বেল বন্ড দিবে। আমাদের এই লিগাল সিস্টেমে সুপ্রিম কোর্টে কোথাও বেল বন্ড দেওয়ার সিস্টেম নেই। পরে ওই অ্যাডভোকেটকে আমরা ধরার পরে তিনি বলতেছে আমি হলো টাঙ্গাইল বারের মেম্বার। পরে কথা বলতে বলতে আমরা জানলাম তিনি মেম্বারও না, কোনো অ্যাডভোকেটও না, লও পাস করেন। অথচ তিনি তার কাছ থেকে 65,000 টাকা নিছে। এখানে আসছে, সুপ্রিম কোর্টে আসছে, আসার পরে সে আমাদের অনেক ডকুমেন্ট জাল, যে এখানে সুপ্রিম কোর্টে লিখছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে বেল বন্ড দিতেছে, ওখানে সিগনেচার নিছে। পরে 5-7 মিনিট পরে ঘুরে এসে বলতেছে যে না, এখানে বেল বন্ড হয়ে গেছে, আপনার মামলা শেষ। এই যদি আমাদের টাউট দালালদের অবস্থা হয়, আর এই যদি আমাদের বিচারপ্রার্থী মানুষের অবস্থান হয়, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বিচারপ্রার্থী মানুষদের বলি, শুধু আমাদের অবস্থান থেকে আমরা কাজ করে গেলেই সমস্ত কিছু পরিষ্কার হবে না। আপনারা যারা বিচারপ্রার্থী মানুষ, আপনারা অবশ্যই অ্যাডভোকেট কাছে আসুন, জেনে শুনে বুঝে নেন কে অ্যাডভোকেট, কে দালাল, কে ক্লার্ক, কে ল পাস করছে, কে জুনিয়র, এই জিনিসগুলো ভালোভাবে বুঝে তারপরে অ্যাডভোকেটের কাছে আসুন। আপনারা প্রপার রিলিফ পাবেন, আপনাদের বেনিফিট হবে। এবং আমরাও যে আমরা আমাদের বর্তমান কমিটি ইনশাল্লাহ সুপ্রিম কোর্ট থেকে টাউট দালাল উচ্ছেদ করব, এই আশাবাদ ব্যক্ত করি। জি ধন্যবাদ জনাব। জি প্লিজ কন্টিনিউ করেন প্লিজ।
এখানে যে কোর্ট অফিসারদের কথা বলতেছেন, আমরা যে 4-5 বছর আগে বাংলাদেশে যখন টেন্ডার নাম্বারের সৃষ্টি হয়েছে, টেন্ডার নাম্বার আসলো, এরপর থেকে আমরা অনেক রিলিফ পেয়েছি। যে অনেক কোর্টে টেন্ডার নাম্বার অনুসারে আসে, কিছু কিছু কোর্টে হয়তো বা টেন্ডার নাম্বার অনুসারে আসে না। আমরা আশা করি ভবিষ্যতে তারা টেন্ডার নাম্বার অনুসারে আমাদের লিস্ট দিবে, লিস্ট দিলে পরে আমরা উপকৃত হব। আগে এবিডিবিটি সেকশনে যে সমস্যা ছিল, এখন 100% এবিডিবিটি সেকশন একদম ট্রান্সপারেন্ট এবং কোনো ঘুষ লেনদেনের সিস্টেম নেই। এখান থেকে আমরা যারা সাধারণ আইনজীবী তারা অনেক উপকৃত হই। এই বলে থ্যাংক ইউ। জি, ধন্যবাদ জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির আপনার সুন্দর মতামতের জন্য। আমরা আশা করব আপনাদের বর্তমান সাব কমিটি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দুই কমিটি মিলে টাউট দালাল উচ্ছেদ করবেন এবং আইনজীবীদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসবেন, আইনজীবীদের মনে এক ধরনের আশা তৈরি করবেন। আমরা একটু চলে যাব আমাদের অতিথি জনাব অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান তালুকদারের কাছে। জনাব অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান তালুকদার, আপনার কাছে জানতে চাই যে একজন তরুণ আইনজীবীর প্রধান স্বপ্ন হচ্ছে একটা নতুন মামলা সে রিসিভ করা, সেই মামলাটা সে দেখে সে নতুন একটা গল্প শুনবে, সে নিজেকে নতুন করে স্বপ্ন দেখাবে যে আমি এই মামলাটা হিয়ারিং এ যাব, এই মামলাটা বেলের জন্য আমি পড়ে উপস্থাপন করব বা আমি আর্গুমেন্টে যাব, তাহলে সে আইনজীবীটা শিখতে পারে। কিন্তু এই টাউট দালাল বা মিডলম্যানদের কারণে সে আর সেই মামলা রিসিভ করা থেকে অনেক দূরে চলে যায়। তো এই যে টাউট দালাল নির্মূল কমিটি বা টাউট দালাল উচ্ছেদ কমিটি, আপনি যখন ঢাকা আইনজীবী সমিতির একজন সফল সহসাধারণ সম্পাদক ছিলেন, টাউট দালাল উচ্ছেদের জন্য আপনি ব্যক্তিগতভাবে কি কি উদ্যোগ নিয়েছেন, আপনারা কতটুকু সফল হয়েছেন, বা ভবিষ্যতে আমাদের বর্তমানে যারা কমিটিতে দায়িত্বে আছে তাদের জন্য আপনার ব্যক্তিগত মতামত আমরা শুনতে চাচ্ছি। জনাব মুস্তাফিজুর রহমান তালুকদার, দীপু প্লিজ। আমি দুঃখিত, আমাকে একটু প্রশ্নটা আরেকবার একটু বলবেন, যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো শুনতে পাইনি। আমরা দুঃখিত, যান্ত্রিক গোলযোগের কারণে আপনি আমাদের প্রশ্নটা শুনতে পাইনি। আমি যে প্রশ্নটা করেছি যে আপনি ঢাকা আইনজীবী সমিতির একজন সফল সহসাধারণ সম্পাদক ছিলেন, আপনার অনেক দায়িত্ব ছিল, সেই দায়িত্বের মধ্যে টাউট দালাল উচ্ছেদ কমিটির একজন সদস্য ছিলেন। আপনি টাউট দালাল উচ্ছেদের জন্য কি কি কাজ করেছেন ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে, এবং ভবিষ্যতে আমাদের যারা কমিটিতে সদস্য আছে বা ভবিষ্যতে যারা দায়িত্বে আসবেন তারা কিভাবে কাজ করলে এই প্যানেলটা, এই রুটটা একেবারে কোর্টপাড়া থেকে সমূলে উৎপাদন করা যায়, সেই সম্পর্কে আপনার কাছ থেকে মতামত জানতে চাচ্ছি জনাব অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান, প্লিজ। ধন্যবাদ। আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে ওই টাউট উচ্ছেদ কমিটির মেম্বার সেক্রেটারি ছিলাম আমার সময়ে। তো টাউট তো অ্যাকচুয়ালি টাউট, উনি আইনজীবীও না, ক্লার্কও না। এর মধ্যে খুব সামান্য ক্লার্ক সংখ্যায় এরা বিপদগামী হয়, আর মূলত হচ্ছে একটা শ্রেণী টাউট শ্রেণী। তো আমরা আসলে হ্যাঁ, নেগেটিভ আলোচনা অবশ্যই করব, আমি পজিটিভ দিয়ে শুরু করি। ঢাকা বারে এবং সুপ্রিম কোর্ট বারের প্রেক্ষিতে লাস্ট কয়েক বছরে টাউটদের যে দৌরাত্ম্য সেটা অনেকটুকু বা অনেকাংশে কমে এসেছে। তারা আতঙ্কিত, তারা অনেকেই মানে ধাক্কা খেয়ে খেয়ে আমরা এই বিভিন্ন কমিটি, আমাদের কমিটি, তারপর সুপ্রিম কোর্ট যেভাবে এখন বর্তমান কমিটি যেভাবে উদ্যোগ নিচ্ছে, ঢাকা বার অ্যাসোসিয়েশন যেভাবে ক্রমাগতভাবে উদ্যোগ নিচ্ছে, আমার সময়ে আমি কি বলবো, আমরা যেভাবে শুধু কোর্ট পাড়ায় না, কোর্ট আঙ্গিনায় না, আমরা আমাদের প্রতিটা ঢাকা শহরের পুলিশ স্টেশনগুলোতে পর্যন্ত এটাকে কন্ট্রোল করার জন্য আমি টাউট উচ্ছেদ কমিটির সদস্যরা গাড়ি ভাড়া করে সেখানে যে বিভিন্ন ভাবে থানার আশপাশটায় মূল সোর্স যে জায়গা থেকে শুরু হয় এই কাজটা, এই খারাপ কাজটাই আমি বলবো, এই কাজটা যেখান থেকে শুরু হয় ওখানে যে আমরা ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত পরিশ্রম করেছি ওই টাউট ধরার জন্য। তো ওখান থেকে এখন বর্তমান অবস্থায় এসে আমি যেটা বলতে চাই যে অনেকাংশেই আমরা
সফল হয়েছি, তবে এই রাস্তাটা জটিল, কঠিন এবং বেশ লম্বা রাস্তা। এটা একদিনে, এক সপ্তাহে, 2 বছরে শেষ হবে না। আমরা ভালোভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ একটা পর্যায়ে যেয়ে আমরা এটা দেখব যে এই টাউট বলে এবং মধ্যসত্ত্ব ভুগি বলে বিচার প্রার্থী মানুষদের, আইনজীবীদের দুর্নাম করছে, দেশের দুর্নাম করছে, এটা এক সময় ইনশাল্লাহ গল্প হিসেবে দাঁড়াবে। আমি সেটাই আশাবাদী। আর অ্যাকচুয়ালি ওই টাউটদের যে অবস্থান, সেটা খুবই বাজে অবস্থান। আমরা যখন ধরেছি অনেক সময় আমরাও বিব্রতকর অবস্থায় পড়েছি। দেখা যায় যে এমন টাউট, তার 3-4টা ছেলে, তার বউ, তার মা, তার বাবা, সবাই সহ এসে উপস্থিত। আর আমরা তো আসলে ওই নিয়মের বাইরে অনেক সময় যেতে পারি না, আমাদের ধরে মামলায় দিতে হয়। তো মামলায় দেওয়ার পর আমরা অনেকাংশেই সফল হই, আর কিছু কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে, হয়তোবা এটা অনেকাংশেই কেটে উঠছে, আরো কেটে উঠবে। আর অ্যাকচুয়ালি টাউট উচ্ছেদ আমাদেরকে করতেই হবে, এবং যতটুকু হয়েছে বাকিটুকু আমাদের খুব দ্রুত করতে হবে। আমি যখন সিনিয়র এজিএস ছিলাম ঢাকা আইনজীবী সমিতিতে, তখন আমাকে ওই ক্লার্ক সমিতি যেটা, ওনারাও আমাকে হেল্প করেছে, আমাদের কমিটিকে হেল্প করেছে, আমার সিনিয়র আইনজীবী নেতৃবৃন্দ তারাও হেল্প করেছে যে হ্যাঁ, আর কিছু চিহ্নিত অল্প কিছু টাউট আছে, এরা বেশ শক্তিশালী এবং এদেরকে ধরাও কঠিন। আমরা অনেককে ধরতে পেরেছি, অনেক 2-4 জন 5 জনের অবস্থান আমরা মানে ধরতে পারিনি, তাদেরকে চেষ্টা করেছি, ধরতে পারিনি। তো পরবর্তী কমিটি আমি দেখেছি যে ওই ফেসবুকে বা বারে যে দেখেছি যে অনেক বড় বড় টাউট তারা ধরেছে, এবং তাদের সাজা যাতে হয়, শাস্তি যাতে হয়, মামলা তো দিয়েছে, তাদেরকে থানায় পাঠিয়েছে এবং সেই উদ্যোগ নিয়েছে। আর যদি এই টাউট উচ্ছেদ আমরা না করতে পারি, সরাসরি এটা আমাদের উপরে এফেক্ট করে, আইনজীবীদের দুর্নাম হয়, এবং আমরা যারা আইনজীবী এই সরাসরি এই দায় দায়িত্বটা আমাদের উপরে আসে। যেহেতু দায় দায়িত্ব পুরোটা আমাদের, এবং প্রতারিত হয় বিচার প্রার্থী মানুষ এবং প্রতারিত হই আমরা, সেহেতু আমরা সবাই মিলে এটাকে ভালোভাবে আরো উদ্যোগ নিতে হবে, এবং থানা কর্তৃপক্ষের এখানে একটা সহযোগিতা লাগবে। তাদেরকে পুলিশ, মানে ল এনফোর্সিং বডি, বিশেষ করে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অফিসারগণ যারা আছেন, তাদের সাথে আমাদের একটা সমন্বয় করতে হবে। তাদের একটা ভূমিকা এখানে আমাদের দরকার, তাদেরও সহযোগিতা আমাদের দরকার। কারণ কিছু কিছু আছে, তারাও এর সাথে, তাদের সাথে জড়িত থাকে। সেই ক্ষেত্রে আমরা তো তাদেরকে সরাসরি যে কিছু বলতে পারি না, বা তারা তো আর আমাদের ইয়ের মধ্যে পড়ে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমরা ঢাকা আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সব জায়গায় আরো ভালোভাবে আমাদেরকে পরিকল্পনা করতে হবে, যাতে সেই পরিকল্পনাগুলো এমন হবে যে পরিকল্পনার মধ্যেই টাউট আর থাকতে পারবে না, টাউটরা উচ্ছেদ হয়ে যাবে। পরিকল্পনাটা খুবই জরুরি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জনাব মুস্তাফিজুর রহমান তালুকদার দীপু, আপনার সুন্দর মতামতের জন্য। আমরা চলে যাব আমাদের অতিথি জনাব অ্যাডভোকেট ফরহাদউদ্দিন আহমেদ ভুইয়ার কাছে। জনাব ভুইয়া, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি জনাব ভুইয়া, আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই যে বর্তমানে বাংলাদেশের আইনজীবীদের সংখ্যা যদি আমরা হিসাব করি, যে 2018 সালের বার কাউন্সিলের ভোটার তালিকা থেকে শুরু করে আজ অব্দি সর্বমোট মিলিয়ে 50,000-এরও অধিক। তো পাশাপাশি আমাদের বার কাউন্সিলে শিক্ষানবিশ যারা আছেন, আইনজীবী হবেন ভবিষ্যতে, তাদের সংখ্যাও অনেক, সেটা প্রায় 70,000-এর কাছাকাছি বা অনেক তার চেয়েও বেশি, এবং প্রতি বছরই নতুন নতুন শিক্ষানবিশ আসতেছেন তারা আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে। তো সর্বমোট মিলিয়ে আমাদের এই আইন পেশাটায় টিকে থাকাটা আমাদের জন্য নতুন পথ খুঁজে বের করা উচিত, আমাদেরকে নতুন নতুন চিন্তা ভাবনা করা উচিত, আইনজীবীদের অন্যান্য জায়গায় ইনভেস্ট করতে হবে।
আমাদের আইনজীবীরা শুধু যে কোর্ট পাড়াই থাকবে তা না, তারা কোম্পানি লিগ্যাল অ্যাডভাইজার হবে, সেটাও কি বার কাউন্সিল নিয়োগ করতে পারেন কিনা, বার কাউন্সিল কোনো রুল নীতি করতে পারেন যে না প্রতি বছর 100টা কোম্পানিতে 100 জন লিগ্যাল অ্যাডভাইজার নিবে এবং বার কাউন্সিল সেটা তত্ত্বাবধান করবে। আর কি কি পদক্ষেপ নিলে আপনি মনে করেন যে বার কাউন্সিল পদক্ষেপ নিলে মনে করেন যে আমাদের আইনজীবীদের জন্য ভবিষ্যৎটা আরেকটু উজ্জ্বল হবে, আমাদের আমাদের সাহস আরেকটু বাড়বে, আইন পেশায় আমাদের টিকে থাকাটা আমাদের জন্য সহজ হবে? আপনার কাছ থেকে একটু ব্যক্তিগত মতামত শুনতে চাচ্ছি, যারা ফরহাদউদ্দিন আহমেদ ভুইয়া, প্লিজ। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা কোশ্চেন। এটার আসলে আনসার কিন্তু এক কথায় না, এটা অনেক লম্বা আনসার দেওয়া লাগবে। যতটুকু সম্ভব চেষ্টা করব সংক্ষেপে বলার জন্য। ধন্যবাদ। বাংলাদেশ বার কাউন্সিল বর্তমানে যে ভূমিকা পালন করছে, আমাদের আত্মসমালোচনা করা উচিত আর কি, একটু করতে হয় আসলে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন বাংলাদেশ বার কাউন্সিলের কতিপয় কর্মকাণ্ডে আমাদের দেশের বিজ্ঞ আইনজীবীরা সবাই কিন্তু খুশি না, বেশিরভাগ বিজ্ঞ আইনজীবী খুশি না। তো এইটা বার কাউন্সিলকে একটু চিন্তা করতে হবে যে কেন খুশি নয়। কারণ আইনজীবীরা তো বার কাউন্সিল থেকে টাকা চায় না। প্রফেশনাল ডেভেলপমেন্ট, প্রফেশনাল ট্রেনিং, প্রপার প্ল্যানিং, তারপরে প্রপার মনিটরিং, সময় মতো পরীক্ষা নেওয়া, এই বিষয়গুলো কিন্তু প্রত্যাশা করে। এগুলাতে ওনারা অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন। সকল ক্ষেত্রে ওনারা সফল হয়েছেন সেটা বলা ঠিক হবে না। যাক, আপনি আপনার প্রশ্নের রেশ ধরে আমি বলতে চাই যে আপনি যেটা বললেন যে অনেক নবীন আইনজীবী, হ্যাঁ, অনেক নবীন আইনজীবী যারা আছেন তাদের মাঝে কিন্তু আউটস্ট্যান্ডিং মেধাবী অনেক আছে। অনেকের সাথেই আমার কথা হয়, পরিচয় আছে। অনেকেই তরুণরা যারা আসছে খুব চ্যালেঞ্জিং এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এরা ভবিষ্যতে ভালো লয়ার হতে পারবে। তাদের সময় নষ্ট হচ্ছে, তারা ওয়েস্ট অফ তাদের যে টেনিউর অফ লাইফ, তাদের যে ভ্যালু টাইম, তারা এক্সাম পাচ্ছে না। এগুলো বার কাউন্সিলের দেখা উচিত ছিল, সঙ্গত কারণেই দেখা উচিত ছিল। ওনারা করতে পারছে না, এই দায় ওনাদেরকে নিতে হবে। বার কাউন্সিল রুলসে পরীক্ষা নেওয়ার বিষয়টা একেবারেই সুস্পষ্ট করে দেওয়া আছে। সেটা ওনারা লোকবল নিয়োগের মাধ্যমে হোক, যেভাবেই হোক, ওনাদেরকে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা উচিত ছিল এবং করতে হবে। এছাড়াও অ্যাপেলেট ডিভিশনের যে সর্বশেষ যে একটা জাজমেন্ট আছে, সেই জাজমেন্টের আলোকেও কিন্তু বছরে কিন্তু আপনার 2টা পরীক্ষা নেওয়ার কথা আছে। আইনজীবীদের একটা এজ লিমিটের কথা কিন্তু অ্যাপেলেট ডিভিশন সুপারিশ করেছে, সর্বোচ্চ 40, এরপরে তাদেরকে এনরোল করবে না বার কাউন্সিল। এই বিষয়গুলোর দিকে বার কাউন্সিল কিন্তু নজর দিচ্ছে না, আমি যতদূর জানি। আপাতত ওনারা ইমপ্লিমেন্ট করছে না। এগুলা করা উচিত, সময়ের দাবি। আরেকটা বিষয় হচ্ছে, আপনি বলছিলেন সঙ্গত কারণে এটা যৌক্তিক যে অনেক লয়ার যেহেতু আসছে, সবাই আসলে লিটিগেশন নিয়ে কাজ করবে, বিষয়টা এমন নয়। উন্নত বিশ্বের কনসেপ্ট থেকে আমরা যা দেখেছি যে লয়াররা অনেকে ইনহাউস লয়ার হয়, অনেক কর্পোরেট লয়ার হয়, অনেকে আছে আপনার এডুকেশনাল ইনস্টিটিউট গুলো আছে আমাদের দেশের। আপনি কি বলতে পারবেন যে পাবলিক ইউনিভার্সিটি বা পাবলিক গভর্নমেন্ট কলেজ বা আপনার যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ওগুলাতে কি আইনজীবীর কোনো পদ আছে? ওখানে এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আইনজীবীদের জন্য পদ, ল অফিসারের পদ ক্রিয়েট করা উচিত বলে আমি মনে করি আর কি। আর যেটা বলছিলেন যে কর্পোরেট সেক্টর, তারপরে অন্যান্য সংশ্লিষ্ট জায়গাগুলোতে আইনজীবীরা নিজেরা রোমিং করবে, আসলে নিজেরা খুঁজে নিবে। ওখানে কিন্তু অনেক অপরচুনিটিজ আছে, ওগুলোর জন্য তো কাউকে বাধ্য করা যাবে না যে ওটার জন্য অতটা পোস্ট লাগবে। হ্যাঁ, কিন্তু আপনি কর্পোরেট প্র্যাকটিস বলেন, আপনি যদি আপনার অন্য অন্য বিষয় দেখেন, অফশোর বিভিন্ন রকম বড় বড় কোম্পানি আছে, ওই সবগুলা দেখতে পারে। তারপরে আপনার কেউ যদি স্টক এক্সচেঞ্জ ম্যাটার গুলা করতে চায়, আমরা শুধু সিভিল ক্রিমিনাল পিওরলি দৌড়ালে তো আমি মনে করি না যে এটাই আমাদের দায়িত্ব শেষ হয়ে যাওয়া। এখানে অনেক সময় কেউ কেউ ড্রাফটিং এ ভালো হয়। লেজিসলেটিভ ড্রাফটিং অত্যন্ত আপডেটেড একটা বিষয়। খুব ভালো নলেজ না থাকলে লিগ্যাল লিটারেচারের উপর লেজিসলেটিভ ড্রাফটিং কিন্তু কেউ করতে পারে না। তো কিন্তু আমাদের আইন মন্ত্রণালয়ে কিন্তু লেজিসলেটিভ ড্রাফটার আছে আলাদা, কিন্তু মেধাবীরা কিন্তু ওই রুটও যেতে পারে, অনেকে আছে। হ্যাঁ, তো এই যে অনেকগুলা জায়গা আছে, জায়গাগুলা নিজেদেরকে আগে যথাযথভাবে রেডি করে কিন্তু জায়গাগুলা দখল করতে হবে। আইন পেশার অনেক অপরচুনিটি আছে, ভ্যাকেন্সিস আছে কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যারা একটু মডার্ন, যারা আপডেটেড পড়াশোনা করে, তারা কিন্তু এই জায়গাগুলা আসলে খুঁজে নিচ্ছে। শুধুমাত্র কোর্টে এসে
শুধু হিয়ারিং করলো আর চেম্বারে গেলো তা না, এছাড়াও কিন্তু আর্নিং এর এবং অপরচুনিটিতে নিজেদেরকে প্লেস করার অনেক সুযোগ রয়েছে। আপনি দেখেন টেলিকমিউনিকেশন ল নিয়ে কাজ করা যায়, এভিয়েশন ল নিয়ে কাজ করা যায়। এভিয়েশনে কয়জন লয়ার এভিয়েশন লতে এক্সপার্ট আছে? এভিয়েশন ল আপনার দেশের, আমাদের ডোমেস্টিক আছে, ইন্টারন্যাশনাল আছে, এই যে এই ট্যুরিজম ল আছে, এই যেগুলো আনকমন ল, এগুলা নিয়ে যদি কাজ করে আইনজীবীদের অপরচুনিটি, এখানে কিন্তু কম্পিটিশনটা অনেক কম এবং ওখানে অনেক আপনার এক্সপার্ট কিন্তু ওই লেভেলে আমাদের দেশে হাতে গোনা কয়েকজন। সুতরাং ওইগুলাকে আসলে যারা তরুণ আসবে চিন্তা করতে হবে যে আমি কোন জায়গাটায় হিট করব, আসলে কোন জায়গাটা এক্সপার্টাইজনেস করব। শুধুমাত্র জনাব ফরহাদ, আপনাকে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, যেহেতু আমি বললাম যে প্রায় 70,000-এর মতো স্টুডেন্ট বার কাউন্সিলের পরীক্ষার জন্য অপেক্ষা করছেন, তারা পরীক্ষা দিবেন, তারপরে তারা আইনজীবী হবেন, সেটা ভবিষ্যৎ, এখন বলা যায় না। আমি যদি মনে করি যে বাংলাদেশ বার কাউন্সিল যদি এক সময়ে বাংলাদেশে আমাদের যেটা হচ্ছে লেটি ছিল বা বিবিসি প্রোগ্রাম ছিল, এই প্রফেশনাল কোনো ট্রেনিং প্রোগ্রাম যদি করে, জি, সেই প্রোগ্রামগুলো যদি খুবই দরকার। জি, 10টা ইউনিভার্সিটিকে ঠিক করা হয় যে এই 10টা ইউনিভার্সিটি ওই প্রোগ্রামগুলো করবে, এবং একজন স্টুডেন্ট যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করবে সে ওখানে গিয়ে সে 1 বছরের বা 9 মাসের কোর্সটা করবে, পাশাপাশি সে ইন্টিগ্রেশন করবে। তাহলে সেই কলেজগুলোতে, সেই কোর্সগুলোতে আমাদের আইনজীবীরা একজন ট্রেনার হিসেবে জয়েন করতে পারবেন, তাদের একটা স্কোপ থাকবে, তারা একটা জয়েন করলে তাদের একটা ভবিষ্যৎ নিশ্চয়তা থাকতে পারে। এই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত মতামত জানতে চাচ্ছি জনাব ফরহাদ। আপনি যেটা বলেছেন সেটা অনেকটা ইংল্যান্ডের যে আপনার বিপিটিসি কোর্সের আদলে হয়ে যায় অনেকটা। বার স্ট্যান্ডার্ড বোর্ড ইংল্যান্ডে বা বার কাউন্সিল অফ ইংল্যান্ডে ওয়েলস যেটা করে আর কি, বার স্ট্যান্ডার্ড বোর্ড অনেকগুলো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটকে ওনারা দায়িত্ব দিয়ে দেয় বিপিটিসি ট্রেনিংটা করানোর জন্য। ওনারা করে, কোয়ালিটি মেনটেন করে, প্রোডাক্ট তৈরি করে, দেন ওনারা কল টু দা বার দিয়ে দেয় বা এদেরকে এনরোল করে। ওই আদলের কথা বলছেন। আমাদের দেশে আসলে এই ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে সেই ধরনের ইউনিভার্সিটি যদি খুঁজে পাওয়া যায়, যারা আসলে একেবারে ওভারঅল স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবে, তাহলে প্রস্তাবটা মন্দ নয়। প্রস্তাবটা মন্দ নয়। এছাড়াও কিন্তু আরেকটা অপশন আছে, যেটা আগে লেটি ছিল। ব্যারিস্টার আমিনুল ইসলাম স্যার এটা উদ্যোগে উনি করেছিলেন। তো লেটিটা কিন্তু এখন ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয় বলা যায়। এটা কার্যক্রম বার কাউন্সিল থেকে অফিসে সরিয়ে নিয়েছে। তো মাঝখানে ওনারা একটু চেষ্টা করেছিল ব্যারিস্টার আমিনুল ইসলাম স্যার যেটাকে একটু অ্যাক্টিভ করবে, পরবর্তীতে আমি জানি না কতদূর এগিয়েছে। তবে প্রফেশনাল ট্রেনিং এর কোনো বিকল্প নেই। এখন যদি এই ধরনের আপনি যে প্রস্তাবটা দিয়েছেন, এটা ওইভাবেও হতে পারে যদি এরকম ট্রাস্ট ওয়ার্দি এবং যদি স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে ইউনিভার্সিটি পাওয়া যায়, দায়িত্ব দেওয়া যেতে পারে। 10টা না হোক, একটা ইউনিভার্সিটি, 2টা ইউনিভার্সিটি দিতে পারে পরীক্ষামূলকভাবে, সেটা করা যেতে পারে। আর যদি তাও না পারা যায়, বাংলাদেশ বার কাউন্সিলই কিন্তু করতে পারে। সে ধরনের স্টেক হোল্ডার কিন্তু আমাদের দেশে আছে, অনেক ভালো রিসোর্স পার্সন আছে যারা এদেরকে ওয়েল ট্রেইনড আপ করতে পারবে। এবং এই প্রফেশনাল ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং ক্রাইম নিড একজন প্রফেশনাল লয়ার তৈরি হওয়ার জন্য। সাবমিশন, ওপেনিং অ্যাড্রেস, ক্লোজিং অ্যাড্রেস, আপনার আর্গুমেন্ট, তারপরে আপনার সবকিছু শিখার বিষয় আছে। স্কেলিটন আর্গুমেন্ট কিভাবে তৈরি করবে, যেটা বিপিডিসিতে শিখায়, ইংল্যান্ডে অনেক কিছু শিখায়। কিন্তু এই আদলে যদি আমাদের দেশে 6 মাসের কোর্স হোক, 1 মাস মিনিমাম 6 মাসের কোর্স হওয়া ভালো, বা 3 মাসের হোক, যেভাবে ভালো মনে করি আর কি। বার কাউন্সিল রুল করে এটাকে বাধ্যতামূলক করা উচিত আমি মনে করি। এখন বলতে পারেন, প্রশ্ন আসতে পারে যে রিমোট এরিয়া থেকে বা ধরেন বিভিন্ন প্রান্তিক জেলাগুলা থেকে ঢাকায় এসে থাকতে হবে, এটা একটা অ্যাকোমোডেশনের প্রবলেম হতে পারে অনেকের। তাহলে আপনি জেলা বারগুলাতে এরকম অ্যাকোমোডেশন দিয়ে ট্রেনিং করান না, অসুবিধা। ট্রেনিং তো হতেই পারে, রিসোর্স পার্সনরা ওখানে যাবে, এখন তো আধুনিক যুগ, সেটা হতে পারে। আমি এটার সাথে শতভাগ একমত যে বার কাউন্সিল একেবারে শুড টেক such kind of step very recently। এটা খুবই দরকার, মানে এটা ক্রাইং। এছাড়া আমি আরেকটা জিনিস বলতে, একটা মিনিট শেষ করছি, সেটা হচ্ছে বার কাউন্সিল বিধি প্রণয়ন করতে পারে যে কোনো সময়, রুল প্রণয়ন করতে পারে। সেখানে যে বিষয়গুলা আইনজীবীদের যুগোপযোগী করার জন্য, যে ধরনের আইনজীবীদের কল্যাণমুখী যে কোনো বিধি কিন্তু প্রণয়ন করতে পারে ওনারা, সেটা রুল মেকিং করুক, অনেক বিষয় চলে আসতে পারে এখানে। আরেকটা বিষয় আছে, আপনি দেখুন যে বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়, এইগুলা কিন্তু আসলে কিভাবে যে অনেকগুলা বিশ্ববিদ্যালয়ের মানের প্রশ্ন চলে আসছে, আমি কোনোটারই নাম বলবো না এখানে। এই মানগুলা বার কাউন্সিলকে নিয়ন্ত্রণের জন্য অ্যাপিলেট ডিভিশন একটা জাজমেন্টে বলেছেন, তাদের অবজারভেশনে এবং ইয়াতে।
যে বার কাউন্সিল এগুলা মনিটর করবে, নিশ্চিত করবে যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলা আসলে আসলে মান মান ঠিক রেখে আসলে এই ডিগ্রি গুলা দিচ্ছে কিনা বা ওদেরকে পড়াচ্ছে কিনা। এটা বার কাউন্সিল কতটুকু করছে সেই ব্যাপারে আমার কাছে খুব ভালো তথ্য নেই। হ্যাঁ, যার জন্য আমি মনে করি যে অ্যাপিলেট ডিভিশনের গাইডলাইনের আলোকে, জাজমেন্টের আলোকে এগুলা করা উচিত। ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব অ্যাডভোকেট ফরাজউদ্দিন আহমেদ ভুইয়া। আপনার কাছে আমরা ফিরবো, আমরা চলে যাব অতিথি জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবিরের কাছে। জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির, আমাদের বাকি দুই অতিথির কাছ থেকে অলরেডি আমরা শুনতে পেরেছি যে আইন পেশা চালিয়ে যেতে গেলে নিজেকে একটু এগোতে হয়, তার মানে হচ্ছে পলিটিক্স এর কথাটা চলে আসে। তো আমি ওনার সাথেও একমত, আমি ওনার সাথে আবার দ্বিমত। কারণ কেন দ্বিমত সেটা হচ্ছে যে আইন পেশাকে টিকিয়ে রাখতে হলে আইনজীবীদেরকে নিরপেক্ষ হতে হয়। হ্যাঁ, কোনো পক্ষে যেতে পারবে না। যদি নিরপেক্ষ হতে পারে সে সরকারি কুশলী হিসেবে ভালো করতে পারে। যদি সে নিরপেক্ষ হয় তাহলে উচ্চ আদালতের বিচারক হিসেবে তিনি আইনের শাসন বা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে। তো অতিমাত্রায় যদি আমরা রাজনীতির উপর নির্ভর করি তাহলে আমাদের নিরপেক্ষতাটা কোথায় যাবে, যেখানে আমাদের নিরপেক্ষতা হচ্ছে একজন আইনজীবীর মূল মন্ত্র। আপনি কি বলতে চান জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির, প্লিজ? ধন্যবাদ। আইনজীবীদের মূল মন্ত্র হলো নিজেদের মধ্যে নিরপেক্ষতা বজায় রাখা। এর সাথে আমি সম্পূর্ণ একমত। এক্ষেত্রে যে যে তরুণ আইনজীবীরা যে অতিমাত্রায় পলিটিক্সের সাথে ইনভলভ, আমি এখানে আমি একটা কথা বলি যে একজন আইনজীবী এবং পলিটিক্স ওতপ্রোতভাবে জড়িত। একজন আইনজীবী পলিটিক্স এর সাথে অবশ্যই পলিটিক্স এর সাথে ইনভলভ হতে হবে, কিন্তু ডিগনিটি, অনার, প্রেস্টিজ সমস্ত কিছু মেনটেন করে এগুলো করা উচিত। যেখানে পলিটিক্স, যেখানে আইনজীবী সেখানে আইনজীবী, এই দ্বৈত ভূমিকা অবশ্যই আইনজীবীদের ভিতরে থাকা উচিত। এবং আমাদের সবার উচিত প্রথমে আইনজীবী হওয়া, ভালো আইনজীবী হওয়া, তারপর পলিটিক্স করা। এই হলো আমার মতামত। কামরুল হোসেন সাহেব। শুনতে পাচ্ছি। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির আপনার মতামতের জন্য। আমরা এই বিষয়ে একটু শুনতে চাবো জনাব অ্যাডভোকেট ফরাজউদ্দিন আহমেদ ভুইয়ার কাছ থেকে, যে অতিমাত্রায় আইনজীবী হওয়া, অতিমাত্রায় রাজনীতির উপর নির্ভর হওয়াটা আমাদের নিরপেক্ষতাকে কতটুকু শানিত করে, কতটুকু গুরুত্ব দেয় বহন করে, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। খুব সংক্ষেপে আপনি বলবেন প্লিজ। আমার পার্সোনাল ভিউ হচ্ছে যে প্রথমেই আইনজীবী বলতে যা বোঝায় তার সকল গুণাবলী একজন আইনজীবীকে অ্যাকোয়ার করতে হবে, অর্জন করতে হবে। একজন ভালো আইনজীবী নিজেকে তৈরি করে তারপরে সে রাজনীতি যদি করতে চায় করবে, কিন্তু রাজনৈতিক পরিচয়টা থাকবে হচ্ছে কোর্ট প্রেমিসেস এর বাহিরে। আদালত অঙ্গনে হই হই রই রই, এটার সাথে আমি কমপ্লিটলি দ্বিমত পোষণ করছি। কারো কারো লেজুর ভিত্তি করা বা কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আদালত অঙ্গন নয়। আদালত অঙ্গন হচ্ছে বিচার প্রার্থীদের ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আদালতকে অ্যাসিস্ট করা আইনজীবী হিসাবে, আইনের ব্যাখ্যা বিশ্লেষণ, ইন্টারপ্রিটেশন এগুলা দিয়ে নিজের উইজডম প্রমাণ করা এবং জাস্টিস এবং ইকুইটি এনশিওর করা। যদি এরকম ভাবে ডগমেটিক স্টাইলে একদম যদি আমরা লেজুর ভিত্তি রাজনীতিতে জড়িয়ে পড়ি, এর কনসিকুয়েন্স কি হচ্ছে আপনি নিজেই জানেন। কি হচ্ছে আসলে, এতে করে কি হচ্ছে? আপনি আমাকে একটা বেনিফিট দিলেন, আপনার কথা তো আমাকে বলতেই হবে জায়গা মতে গেলে। সুতরাং আমি যদি কারো কাছ থেকে কোনো বেনিফিট না নেই, তাহলে আমার কারো কাছে কোনো দায়বদ্ধতা নেই, অর্থাৎ আমি ইম্পার্শিয়াল ভিউটাকে প্রজেক্ট করতে পারবো। একটা নিউট্রাল আপনার পার্সপেক্টিভ আপনার মাঝে চলে আসবে। ইন্ডিপেন্ডেন্ট থাকবেন, আপনি স্বাধীন থাকবেন, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট, এটা সঠিক। কিন্তু জায়গা মতে যাদেরকে প্রপার জায়গায় প্রপার পার্সনকে যদি আপনি প্লেস না করেন, ইন্ডিপেন্ডেন্ট কিভাবে হবে? ওখানে তো বায়াসনেস অটোমেটিক্যালি চলে আসবে। সুতরাং আইনজীবীদের তাদের
মানে মুদ্রা কথা হচ্ছে রাজনীতি করবে, পার্লামেন্টেও যাবে, মিনিস্টার হবে, সবই হতে পারবে, কিন্তু আউট অফ দ্য ইকুইট প্রিমাইসেস। এটা হচ্ছে আমার ভিউ, পার্সোনাল ভিউ। কোন রাজনৈতিক লেজুর ভিত্তিক করে হই হই রই রই করে ভালো পদ পদবি নিয়ে যাবে, প্রসিকিউশনের বিভিন্ন রকম পদ নিবে, অথচ একটা পিটিশন ড্রাফট করতে পারবে না, ডিফেন্স করতে পারবে না ভালোভাবে, তাতে তো ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে না। রাষ্ট্র তো নিয়োগ দিয়েছে প্রসিকিউটরদেরকে বা সংশ্লিষ্ট যে লয়ার থাকবে রাষ্ট্রপক্ষে, তাদেরকে নিয়োগ দিয়েছে রাষ্ট্রের স্বার্থ নিশ্চিত করার জন্য, বিচার প্রসিকিউশন কেস মেক আউট করার জন্য। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, দুর্ভাগ্যজনক হলো সত্য, বেশিরভাগ ক্ষেত্রেই অযোগ্যতা, অদক্ষতা এবং তাদের দলীয় লেজুর ভিত্তির কারণে অনেকেই জনাব সেটা নিশ্চিত ফরহাদুদ্দিন করতে আহমেদ পারেন ভূঁইয়া, না। যার জন্য জি জনাব, এটা আমি মনে করি, এটা আমার পার্সোনাল ভিউ, যে এই জায়গাতে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। আসল জি জায়গাগুলোতে জনাব ফরহাদুদ্দিন ভূঁইয়া, কোয়ালিটি আপনাকে একটু লোকদেরকে প্রশ্ন প্লেস করতে চাই। করতে হবে। রাজনৈতিক লেজুর ভিত্তি এটা কোর্টের বাহিরে জি করুক, আমি অসুবিধা নেই, কোর্টে থাকতে জি পারবে আপনার না। কাছ থেকে আপনার কাছে আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে বললেন যে দক্ষতাহীনতা, তো আমাদের তরুণ আইনজীবীদের দক্ষতা বাড়ানোর জন্য আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, আর কি কি পদক্ষেপ নিলে মনে করেন যে তরুণ আইনজীবীদের জন্য আমি আমি ভবিষ্যতে মনে করি হবে? যারা এবং আমাদের দেশে, পাশাপাশি জি জি, পাশাপাশি আমাদের আজকের অনুষ্ঠানটা আমরা শেষের দিকে চলে এসেছি। আমাদের অতিথিদেরকে উদ্দেশ্য করে কিছু বলা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানতে চাচ্ছি জনাব ফরহাদউদ্দিন আহমেদ ভূঁইয়া, খুব সংক্ষেপে প্লিজ। ধন্যবাদ। প্রথম হচ্ছে যে আইনজীবীরা যেন তাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট বইমুখী হয়, যেন লাইব্রেরি মুখী হয়। আইনজীবীদেরকে লাইব্রেরি মুখী না করে শুধু মিছিল মুখী করলে তো হবে না, মিছিলে হই হই রই রই করলে তো হবে না। আইনজীবীরা বই পড়বে, বুক ওয়ার্ম হবে, বই পোকা হবে, প্রচুর পরিমাণে পড়তে হবে, ল ইন্টারপ্রিট করবে, ল অ্যানালাইসিস করবে। আমি তো কোনো ল অ্যানালাইসিসের কোনো, ল ইন্টারপ্রিটেশনের কোনো ক্লাব দেখি না, শুধু দেখি যে এমুক এমুক জেলা সমিতি, এমুক আঞ্চলিক সমিতি, এমুক বড় ভাই সমিতি, ছোট ভাই সমিতি দিয়ে ভরে গেছে। আর ইলেকশনের সময় হইলে চাঁদাবাজি শুরু হয়ে যায় এই সমস্ত বুইফুর সংগঠনগুলো থেকে। দুঃখজনক হলেও সত্য, এগুলা এগুলা অনেকেই জানে, যারা ইলেকশন করে তারা জানে। এগুলা দূর করতে হবে। শুধুমাত্র এরকম প্রফেশনাল কোন সংগঠন তো আমি দেখছি না, যারা ইয়াংদেরকে আসলে ট্রেন্ড আপ করে, সিনিয়ররা এসে, যেমন ধরেন আমাদের মুস্তাফিজুর রহমান তালুকদার দীপু ভাই আছেন, কথার কথা বলছি, উনার অনেক জুনিয়র আছে, অনেক শিষ্য আছে, উনাদেরকে যদি কথার কথা উনি নিশ্চয়ই করেন, আমি পজিটিভলি বলছি, উনি যদি ট্রেন্ড আপ করে ওনার বেনিফিটেড হবে। আমি আমার জায়গা থেকে করলে প্রত্যেকে এরকম স্মল স্মল এরকম গ্রুপ করে করে আমরা পরবর্তী প্রজন্মকে কিন্তু আমরা এডুকেট করতে পারি। এটা আমাদের নৈতিক দায়িত্ব। সিনিয়র হইলে জুনিয়রদের শিখাতে হবে। মানে এটা হচ্ছে আমাদের ব্যক্তিগতভাবে ট্রেনিং এর বিষয়। বার সমিতিগুলো, আইনজীবী সমিতিগুলো ট্রেনিং এর ব্যবস্থা করতে পারে। একটা ক্লাব থাকতে পারে যেখানে শুধু আইনের চর্চা হবে। কোথায় দেখছি না তো, কোথায় এগুলা? এখন হচ্ছে যে একজনের গীবত করা, একজনের ল্যাং মারা, একজনকে টেনে হেসড়ে নিচে নামানো, একজনের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মানুষকে স্টিগমা লাগানো, এগুলা লক্ষ্য করা যাচ্ছে। খুবই দুঃখজনক ব্যাপার। আমাদের প্রফেশনাল আপগ্রেডেশনের জন্য এগুলাকে অ্যাভয়েড করতে হবে। এই আইনের চর্চা যত বাড়বে, ন্যায় বিচার নিশ্চিত তত হবে। ভালো বার, ভালো বেঞ্চ, এখানে বার থেকেই তো আসলে প্রোডাক্ট তৈরি হয় বেঞ্চে যাওয়ার জন্য। আমরা ভালো জাজমেন্ট, মোস্তফা চিফ জাস্টিস মোস্তফা কামালের মতো জাজমেন্ট আমরা কিভাবে পাবো? আমরা পাইতে হলে তো সেইভাবে প্রোডাক্ট আমাদের তৈরি করতে হবে। আমাদের নিজেদেরকে সেরকম ভাবে আমরা লিগ্যাল লিটারেচার জানতে হবে, ড্রাফটিং, জাজমেন্ট, ডিকটেশন, এগুলো তো আমাদের শিখতে হবে। এখন কি মায়ের পেট থেকে শিখে আসে না, একটা প্রফেশনাল ট্রেনিং এর মাধ্যমে শিখবে। সিনিয়র যারা আছে, স্টেক হোল্ডার যারা আছে, তারা শিখাবে আমাদেরকে। আমাদেরও যারা জুনিয়র তাদেরকেও শিখানোর দায়িত্ব আমাদের আছে, অথবা যারা স্টেক হোল্ডার তাদের আছে। একটা কথাই বলবো, যে আমাদের এই প্রফেশনে আইন চর্চা, জ্ঞান চর্চা, বুদ্ধি চর্চা, এটা যেহেতু বুদ্ধিভিত্তিক প্রফেশন, এইগুলার খুব দরকার আছে। এগুলা করা উচিত একেবারে ইররেসপেক্টিভ টু পলিটিক্যাল আপনার ভ্যালিফ, এই সমস্ত জিনিসের ঊর্ধ্বে থেকে। রাজনৈতিক মতামত অনেকেরই থাকবে, কিন্তু আমার জায়গায় সকালবেলা তো আমাকে কোর্ট গাউন পরে গিয়ে কোর্টে দাঁড়াতে হয়। ওখানে যেন আমাকে বেইজ্জতি না হতে হয়, জায়গা মতে যেন আমি স্ক্যালিটন ঠিক রেখে যেন আমি আমার সাবমিশন রাখতে পারি। এই জিনিসগুলা আমি রাখলেই হবে না, ম্যাক্সিমাম লয়ার, সব লয়ারের মাঝে এই জিনিসটা তুলে ধরতে হবে। তাহলে হচ্ছে কি, আমরা মচকাবো, ভাঙবো না। আর আমাদেরও প্রচুর পেশেন্স থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। নবীনদের উদ্দেশ্যে বলছি, এই পেশা আসতে হলে ধৈর্য একেবারে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের আহ, আহ, যে বিচারপতি
জনাব মাননীয় বিচারপতি জনাব যে আব্দুল ওহাব মিয়া সবসময় বলতেন, হাইকোর্ট ডিভিশনে যখন ছিল, আমাদের সৌভাগ্য হয়েছিল আমরা আসলে ওনার কোর্টে আসলে ইয়ে করার জন্য। তো উনি অনেকগুলা গুরুত্বপূর্ণ কথা, উনি কিন্তু লেডিতো ক্লাস নিতেন, অনেক ইন্সপায়ারিং কথাবার্তা বলতেন উনি, খুবই অ্যাপ্রিসিয়েবল কথাবার্তা। ধৈর্য খুব গুরুত্বপূর্ণ, একেবারে যুগের মতো লেগে থাকতে হবে। অনেকেই আছে হুট করে পলিশ জামা কাপড় পরে এসে পরের দিনই যদি মনে করে যে না এখানে লক্ষ লক্ষ কারি কারি টাকা বাড়ি করতে হবে, তাহলে তাকে দালাল নিয়োগ করতে হবে, ক্লার্ক নিয়োগ করতে হবে, এইভাবে করতে হবে। মানে অন্য ওয়েতে করা যাবে না, এখানে খুব ব্রিক বাই ব্রিক সামনের দিকে আগাতে হবে, স্তরে স্তরে ধাপে ধাপে হতে হবে। এই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু এই পেশায় আসা উচিত। এসে শুধু পেশাকে বদনাম করা যাবে না, যে এসে গেছি আয় নাই বরকত নাই এগুলো বলা যাবে না। নিজেকে আগে রেডি করতে হবে। অবশ্যই মামলা আপনার পিছনে দৌড়াবে যেখানেই আপনি থাকেন। চেম্বার এত হাই ফাই করে ডেকোরেট করার অনেকেই আছে, বসে থাকে অথচ বসে বসে বাদাম খায়, এগুলোও করা যাবে না। চেম্বার দিয়ে কিছু হবে না, আগে নিজেকে স্টেক হোল্ডার বানাতে হবে। এগুলো হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। এরকম আমি অনেক সিনিয়রকে দেখেছি। আমি একজন মোস্তাফিজুর রহমান তালুকদার, বিজ্ঞ আইনজীবী, উনি জানেন যে এনায়েত হোসেন খান স্যার কত ভালো মানুষ ঢাকাবাড়ির, কোথায় চেম্বার কিভাবে, আমি তো ওনার জুনিয়র ছিলাম ঢাকাবাড়ে। তো এরকম অনেকেই আছেন যারা সিভিলে খুব ভালো, কিন্তু এনায়েত হোসেন খান স্যার। তো যারা সাদামাটা জীবন যাপন করেন, কিন্তু যাদের নাম নিতে হয়, আসলে দুই কথা বলে কিন্তু মামলা উইন করে ফেলে ওনারা, ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখার আছে। যাই হোক, যেটা বলছিলাম যে ট্রেনিং এর কোনো বিকল্প নেই, এটাই আমার কথা, মোদ্দা কথা। আর আমাদেরকে মানে উই শুড নট রান আফটার সো কল্ড পারসন, আমাদের রান আফটার করতে হবে কিসের পিছনে? উই শুড লুক ফর আওয়ার আওয়ার লাইব্রেরি। আমরা লাইব্রেরিতে যেতে হবে, প্রচুর পরিমাণে বই পোকা হতে হবে। যদি হতে পারি, সেটা আমাকেও বলছি, আমাকে অনেক শিখতে হবে। হতে পারলেই মনে হয় আইনজীবী পরিচয় দিলে অ্যাটলিস্ট বেইজ্জতি হওয়ার সম্ভাবনা নেই দেশে এবং বিদেশে। এই পেশার অনেক সম্মান আছে বিদেশে, যারা বিদেশে ট্রাভেল করে বিজ্ঞ আইনজীবীরা নিশ্চয়ই জানে যে অনেক সম্মান আছে এটার। তো এটা আমরা তো ডাস্ট করতে পারি না, প্যাডেল করতে পারি না আমাদের সম্মানকে। সুতরাং পদদলিত করার কোনো সুযোগ নেই, এটা করতে হবে। আর দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের উদ্যোগ, আহ, আহ, এই যে আপনারা যারা করেছেন উদ্যোক্তা, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রোগ্রামটা আসলে একটা ওয়েল টাইমড, এবং আশা করি এই আমাদের এই আলোচনা যারা দেখছেন এবং শুনছেন, তারা প্রত্যেকে উজ্জীবিত হবেন যার যার জায়গা থেকে পার্ট পারফরমেন্স অফ দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি গুলা নিজেরা করার জন্য। কিছু কিছু দায় দায়িত্ব নিজেদের করতে হবে। আমার সিনিয়র যে আছে বা আমার উপরে যে নেতা আছে উনি অর্ডার দিলে আমি করব তা না, আমি করতে পারবো না কেন? আমি আইনজীবী, আইনজীবীরা স্বাধীন, একটা ক্যান্ডেলের মতো চতুর্দিকে আলো ছড়াবে আইনজীবীদের, একদিকে বন্ধ করে রাখা যায় না ক্যান্ডেলকে। সুতরাং আইনজীবীরা কারো কমান্ডের আশায় বসে থাকার কোনো সুযোগ নেই, প্রত্যেকেই যার যার একটা গার্ডস নিয়ে চলে। সেই ধরনের মেন্টালিটি থাকতে হবে। রাজনীতি করবে করবে, অসুবিধা নাই, কিন্তু একেবারে যে কি বলবো এটাকে, পিছু পিছু পায়ে পায়ে ছুটতে হবে, নমনম করতে হবে, সেটা আমি পছন্দ করি না, এবং আমার এটা ব্যক্তিগত ধন্যবাদ মতামত। অ্যাডভোকেট। এই ধন্যবাদ জি আপনাদের ধন্যবাদ সবাইকে। এবং আমার আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, বিজ্ঞ আইনজীবী জনাব মোস্তাফিজুর রহমান তালুকদার দিবু, আর হচ্ছেন হুমায়ুন কবির ভাই। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমার কথায় আবার আপনারা কষ্ট পাইলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে এইভাবেই বলি, হ্যাঁ, চেষ্টা করি, এই চেষ্টা অব্যাহত রাখার চেষ্টা করব। দোয়া করবেন সবাই। মানে আমার জায়গায় আমি ঠিক থাকতে চাই, এদিকেও না ওইদিকেও না, হ্যাঁ, ভাঙতে চাই না, জি মচকাতে ধন্যবাদ চাই। জনাব অ্যাডভোকেট। ধন্যবাদ। জি ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ জনাব আপনাদের ভুইয়া, সবাইকে। আপনার কাছ থেকে আমরা অনেক ইনফরমেটিভ তথ্য পেয়েছি। আমরা আশা করব আমাদের যারা তরুণ আইনজীবী আছে আমরা এটা ফলো করব, কারণ আমাদের উপরই ভবিষ্যৎ, আমাদের আমাদের দ্বারাই ভবিষ্যৎ তৈরি হবে, আমাদের দ্বারাই ভবিষ্যৎ নির্ভর করে। তো আমরা চলে যাব আমাদের অতিথি জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবিরের কাছে। বাট আমাদের যেহেতু আমাদের আজকের অতিথিদের মধ্যে সবচেয়ে সিনিয়র হচ্ছেন আমাদের মোস্তাফিজুর রহমান, ওনার মাধ্যমে আমরা শেষ করব, তাই আমি হুমায়ুন ভাইকে আগে চলে নিয়ে আসলাম। জনাব অ্যাডভোকেট হুমায়ুন আহমেদ, হুমায়ুন কবির, আপনার কাছে জানতে চাই যে আমরা তরুণ, আমরা ভবিষ্যতের হাল ধরবো, আমাদের দ্বারাই সুপ্রিম কোর্ট, দেশের অন্যান্য আদালত পাড়া, আদালত অঙ্গন উজ্জীবিত হবে, যেটা আমাদের অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভুইয়া বললেন যে আইনজীবীরা হচ্ছেন ক্যান্ডেল, এবং তাদের আলোতে সারা সমাজকে তারা আলোকিত করবে, সারা দেশকে আলোকিত করবে, এবং দেশের গণ্ডি পাড়িয়ে
বিদেশে যাবে। তো আপনি ব্যক্তিগতভাবে কিভাবে মনে করেন যে বর্তমানে বার কাউন্সিল আমাদের আইন পেশার সার্বিক মান উন্নয়ন, আমাদের ভবিষ্যৎকে আরো সুনিশ্চিত করার জন্য কি কি পদক্ষেপ নিতে পারে? আর আজকের আমাদের আইনজীবীদের এই অনুষ্ঠান, আইনজীবীদের সাত খাওয়ান অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত এবং কিছু উপদেশ শুনতে চাই, এবং আপনার কাছ থেকে সমাপনী বক্তব্য শুনতে চাই জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবির, প্লিজ। ধন্যবাদ। আমি আশাবাদী মানুষ। আমি আশা করি বাংলাদেশ বার কাউন্সিলের পরে বাংলাদেশ গভর্নমেন্টের এত বেশি নিয়ন্ত্রণ নেই। বাংলাদেশ বার কাউন্সিল একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা। আর আমি মনে করি বার কাউন্সিল শুধু আইনজীবীদের আমাদের আইনজীবী ওয়েলফেয়ার, আইনজীবীদের শিক্ষা, আমরা ভবিষ্যতে কিভাবে আইনজীবীকে আরো মাল্টি ডাইমেনশন যেতে পারি, আরো এর ব্যাপ্তি কিভাবে ঘটতে পারে, এই জিনিসগুলো নিয়ে আশা করি বার কাউন্সিল আরো বেশি ভাবনা চিন্তা করবে। আর শুধু বার কাউন্সিল শুধু আইনজীবীদের নিলেই হবে না, ভাবলেই হবে না, সাথে সাথে যারা নবীন এবং তরুণ আইনজীবী আমাদের ভবিষ্যতে আসবে, তারা যেন তাদেরকে রেগুলার পরীক্ষা নিয়ে তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা, শুধু সাথে সাথে আমাদেরও যারা মনে করি যে আমাদের এই সেক্টরে ট্রেনিং হলে পরে, ট্রেনিং প্রাপ্ত হলে, আমি যদি একটা সিলোর উপরে যদি বার কাউন্সিলে ট্রেনিং এর ব্যবস্থা করে 6 মাসের কোর্স, বা এভিয়েশন উপরে বার কাউন্সিল মনে করে যে কিছু অ্যাডভোকেটকে আমরা ট্রেনিং দিব, সেখানে এভাবে করতে পারে। আমরা ট্রেনিং নিব, আমরা যারা আইনজীবী হয়ে গেছি তারাও এখানে যে বার কাউন্সিলে যে 6 মাসের একটা কোর্স করলাম, 1 বছর একটা কোর্স করলাম, স্পেশালিস্ট হইলাম, আমরা শিখলাম। আশা করি ভবিষ্যতে বার কাউন্সিল এই কাজগুলো করবে। আমি মনে করি শত শত বছর ধরে আইন পেশা করে চলে আসছে, ভবিষ্যতেও আসবে। এই করোনা মহামারী এই পরিস্থিতি আশা করি কাটিয়ে উঠবে, বিশ্ব কাটিয়ে উঠবে, আমরা সবাই বেঁচে থাকবো। আপনার এই অনুষ্ঠান যারা দেখছে আশা করি সবাই বেঁচে থাকবেন, এবং সবাইকে সুস্থ এবং নিরাপদে থাকুন এই বলে আমি এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ অ্যাডভোকেট হুমায়ুন কবির আপনার সুন্দর সমাপনী বক্তব্যের জন্য। আমরা আশা করি আমাদের বিশ্ব, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, আমাদের দেশবাসী সুখে শান্তিতে আগামী দিনগুলো কাটাবে, এবং করোনার যে ভীতি, সেই ভীতি থেকে আমরা কেটে উঠবো। আমরা ভবিষ্যতে নতুন সাহস নিয়ে আমরা সামনের দিকে এগোবো। আমরা চলে যাব আমাদের অতিথি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তালুকদারের কাছে। জনাব মোস্তাফিজুর রহমান তালুকদার, আপনি শুনতে পাচ্ছেন? জি জনাব তালুকদার, আপনাকে আমি প্রশ্ন করতে চাই, তবে সম্পূরক প্রশ্ন। আমি অনেক আগে আমাদের অতিথি জনাব অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে বলেছিলাম যে একজন আইনজীবীকে নিরপেক্ষ হতে হবে। একজন আইনজীবী যদি নিরপেক্ষ হয় তাহলে সে সরকারের পক্ষ হয়ে একজন সরকারি কৌশলী হিসেবে গুরু দায়িত্ব পালন করতে পারবে। পাশাপাশি একজন দক্ষ আইনজীবী যখন হবেন, নিরপেক্ষ একজন আইনজীবী হবেন, তখন সে উচ্চ আদালতের বিচারক হিসেবে দেশের সুশাসন বজায় রাখার ক্ষেত্রে এবং বিচার ব্যবস্থাকে সমুজ্জ্বল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনি ব্যক্তিগতভাবে এই জিনিসটাকে কিভাবে মূল্যায়ন করতে চান জনাব মোস্তাফিজুর রহমান তালুকদার? এবং পাশাপাশি আজকের আইনজীবীদের সাক্ষাৎ অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জনাব তালুকদার, প্লিজ। ধন্যবাদ আপনাকে। সাতকাহন এই আইনজীবীদের এই প্রোগ্রাম আপনি এত কষ্ট করে, বিশেষ আপনার সাথে অ্যাডভোকেট উজ্জ্বল ভাই দুইজন মিলে কষ্ট করে এই প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং এই আয়োজনের মাধ্যমে আমরা নতুন কিছু শিখতে পারছি এবং আমরা আমাদের অভিমতগুলো ব্যক্ত করতে পারতেছি। এই জন্য আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ, এবং আমি দোয়া করি আপনারা ভালোভাবে এই প্রোগ্রাম আরো এগিয়ে নিয়ে যান, এবং যারা সিনিয়র আইনজীবী নেতৃবৃন্দ এবং সিনিয়র আইনজীবী বৃন্দ আছেন তাদেরকে এই প্রোগ্রামে অন্তর্ভুক্ত করবেন, এবং তাদের মাধ্যমে আমরা আরো ভালো কিছু এই সাতকাহনের মাধ্যমে, আপনার প্রোগ্রামের মাধ্যমে শিখতে পারবো, জানতে পারবো। তো সেই সাথে আপনাদের সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করছি।
আর আপনি যে বিষয়টা বলছিলেন, যদিও একটু যান্ত্রিক ত্রুটি ছিল, হয় রাজনৈতিক ভাবে নিরপেক্ষতা নিয়ে মনে হয় বলতেছিলেন, রাইট? তো এই বিষয়ে ওই বিশেষ করে আমার খুবই কাছের অনেক পুরনো বন্ধু অ্যাডভোকেট ফরহাদউদ্দিন ভূঁইয়া, উনি তো দেখলাম মানে রাজনীতির উপরে খুবই নাখোশ বা একটু অন্যভাবে বলতে চায়। আসলে নিরপেক্ষ হওয়াটা খুব কঠিন। তবে আপনি বলেছেন যে আমরা আমাদের জায়গাটা আমাদের দেশের স্বার্থে এবং আইন অঙ্গনের স্বার্থে যতটুকু আমাদেরকে নিরপেক্ষ থাকা উচিত বা দলমতের ঊর্ধ্বে থাকা উচিত, সেই পয়েন্টগুলোতে আমরা যাতে থাকি। আমার অভিমত এরকম। তবে রাজনৈতিকভাবে তো সম্পূর্ণ আলাদা হওয়া এটা সম্ভব না। এটা রাজনীতি, আইন অঙ্গন, দেশের উন্নতি। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শুনছি, বলুন প্লিজ। জি, সবকিছুর সাথেই রাজনীতিটা জড়িত। রাজনীতিকে নেগেটিভলি নেওয়ার কোনো কারণ নেই। আর দুই একটি ব্যতিক্রমী ঘটনার কারণে এটাকে খারাপভাবে দেখারও কিছু নাই। তো আমার বক্তব্য হচ্ছে যে আইন পেশায় ভালো করতে হবে, ভালো আইনজীবী হতে হবে, তারপরে আমাদেরকে পাশাপাশি রাজনীতি করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের শ্রদ্ধেয় নেত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আর আরেকটা আশার কথা হচ্ছে যে আইন অঙ্গন যেভাবে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং হচ্ছে, আইনের শাসন গণতন্ত্র যেভাবে আমাদের দেশে ক্রমাগতভাবে আমরা এগিয়ে যাচ্ছি, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হচ্ছে, সেদিকে তাকিয়ে আমাদেরকে রাজনৈতিকভাবেও চিন্তা করতে হবে কিভাবে আমরা আমাদের ঐতিহ্যকে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য হলেও আমাদেরকে রাজনৈতিকভাবেও সক্রিয় থাকতে হবে এবং জননেত্রী শেখ হাসিনার যে সুপরিকল্পনা, সেগুলোর সাথেও আমাদেরকে কিন্তু যদি আমরা সংযোগ না রাখি, নিজেদেরকে সম্পৃক্ত না রাখি, তাহলে আমরা অনেক কিছু থেকেই পিছিয়ে থাকব। আর আইন অঙ্গনে আমরা আইনের শাসন এবং বিচার প্রার্থী মানুষের বিচার যাতে সুষ্ঠু, ন্যায়, নিরপেক্ষভাবে হয়, সেটা সবাই আমরা কামনা করি এবং সেদিকেই দেশ আগাচ্ছে, আইন অঙ্গনও আগাচ্ছে এবং সেটা এগিয়েই যাচ্ছে। হয়তোবা কারো কারো এক্সপেকটেশন এত বেশি যে যেটা হয়তোবা পূরণ হবে, আর একটু সময় লাগবে। আমি সেইভাবেই আশাবাদী যে আমরা অনেক ভালো, সুন্দর, সোনার বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ এবং সুন্দর ভালো একটা আইন অঙ্গন, আমরা আরো সামনে গেলে আরো ভালো একটা আইন অঙ্গন পাবো। এই দেশকে অনেক ভালো একটা দেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত দেখতে পারবো, এটাই আমার আশা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সিনিয়র যারা আছেন সবার জন্য আমরা যাতে দোয়া করি, তারা যাতে এই করোনার মধ্যে বা এই ক্রান্তিকালে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আপনারাও যাতে সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তালুকদার দীপু, আপনার সুন্দর সমাপনী বক্তব্যের জন্য। আমাদের আজকের এই আইনজীবীদের সাক্ষাৎ অনুষ্ঠানটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা তরুণ, আমাদের দ্বারা ভুল হতে পারে, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, সেই প্রত্যাশা রেখে আগামী অনুষ্ঠানের আগাম আমন্ত্রণ জানিয়ে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।